আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার? কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে শুরু করব। আজকে আমরা দেখবো ক্লজ। ঠিক আছে? ক্লজ থেকে কিন্তু প্রত্যেকটা বছরই আসলে কোশ্চেন আসতেছে। তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি খবর? আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের গ্রামার গুলো বা ইংরেজি কবে শেষ হবে। আমরা খুব এস্টিমেট করতেছি ইনশাআল্লাহ আমরা এই এই মাসের মধ্যেই, এই মাসের মধ্যে বলতে আমি বোঝাচ্ছি যে এই 30 তারিখের মধ্যে ইনশাআল্লাহ ইংরেজি সবকিছু শেষ হয়ে যাবে। তারপর থেকে আশা করতেছি আমরা, হ্যাঁ, সামনের মাস থেকে আবার স্টার্ট করবো রিভিশন দেওয়া। ঠিক আছে? এবং আমাদের যেহেতু তোমরা জানো যে ওয়ারিয়র 3.1 তিনবার রিভিশন হবে, তো তোমাদেরও টেকনিক্যালি তিনবার রিভিশন হবে। ঠিক আছে? তিনবার ইংলিশটা রিভিশন হবে, বা যারা জিকেতে আসো তাদের জিকে রিভিশন হবে। তো প্যারা নাই ভাই, পরীক্ষা দিতে দিতে জীবন উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে? শুধু মন দিয়ে ক্লাসগুলো করতে হবে, আর কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে? প্রত্যেকদিন ক্লাসগুলো খুব মন দিয়ে করবা, আর কি করবা বলো তো? পড়ে ফেলবা। হ্যাঁ, আমি বইয়ের প্রত্যেকটা কি বলা যাচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস করা দিব তোমাদের বাবা। মন দিয়ে ক্লাসগুলো করবা, আদাব, মন দিয়ে ক্লাসগুলো করবা, আর যেখানে সমস্যা আমাকে একটু জানাবা। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। হ্যাঁ, আর টেনশন নেওয়ার কিছু না। আমি আবারও বলতেছি, আমরা অক্টোবর মানে 30 অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ খুব চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা, বাকিটা না আসলে পুরোটাই আল্লাহর ইচ্ছা। আর চেষ্টা করব শেষ হয়ে যাবে এই মাসের মধ্যে। ওয়ারিয়র 3.1 এর ইংরেজি শেষ হবে না, তবে যারা আমাদের ইংরেজি কোর্সে আসো আগে, বা যারা সেকেন্ড টাইমে আসো, তাদের শেষ হয়ে যাবে। ওয়ারিয়র 3.1 হয়তো বা শেষ হয়ে যাবে, কি বলে ওইটাকে, গ্রামার পার্টটা হয়তো শেষ হয়ে যাবে। বুঝতেই পারতেছো, খুবই স্বাভাবিক, কারণ ওদের গ্রামার পার্টটা শুরু হচ্ছে না। ওদের তো আসলে দুইটা ক্লাস হচ্ছে প্রতিদিন, যেমন আজকে সকালবেলা গ্রামার চলবে, আবার রাতের বেলা তোমার মেমোরাইজিং চলতেছে, তো টেকনিক্যালি দুটোই হয়ে যাচ্ছে। তো চলো আমরা কথা না বাড়াই, আমরা ক্লজের মধ্যে ঢুকে যাই। অনেক কথা আছে, খুব মন দিয়ে শুনবা, আর যদি বুঝতে না পারো আমাকে ডেফিনেটলি জিজ্ঞাসা করবা। ঠিক আছে? আজকে আমরা পড়বো মাস্টার বই থেকে ক্লজ টপিক্সটা। আমি বের করে ফেলছি, পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ক্লজ বলতে গেলে কি? ক্লজ বলতে গেলে তোমার ক্লজের মধ্যে কি থাকবে? ক্লজ বলতে গেলে খুব সহজ কথায় বলা যায় যে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি। আমরা ফ্রেজও তোমাদেরকে পড়াবো, আগে ক্লজটা বলি। ক্লজের মধ্যে কাহিনী হইতেছে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। এই যে দেখো, এই কথাটা কিন্তু স্পষ্ট করে এই জায়গাটাতে বলা আছে যে ক্লজ যখন থাকবে, ক্লজের মধ্যে দুইটা জিনিস আমার থাকতেই হবে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব ছাড়া ক্লজ কিন্তু আসলে সম্ভব না, প্রথম কথা। ভাইয়া, এগুলো কি আমাদের পরীক্ষা আসবে? এগুলো আসলে আসবে না। আসবে যেটা, সেটা হচ্ছে ক্লজের অনেকগুলো কি আছে বলো তো, প্রকারভেদ আছে, তাই না? আমরা সবাই জানি, যেমন প্রথমে বলতে গেলে ক্লজকে তিন ভাগে ভাগ করতে পারে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? তুমি নিজেই জানো এটা। প্রিন্সিপাল ক্লজ মানে হইতেছে যেটা নিজের অর্থ নিজেই বলতে পারে, মানে কোনো গ্যাঞ্জাম নাই। ঠিক আছে? নিজের অর্থ নিজেই বলতেছে, রাইট, মানে নিজে স্বতন্ত্রভাবে অর্থ প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট মানে কি? তোমরা পড়ছো না ওই যে কি বলে, সেমিলিথাল, সাব ভাইটাল পড়ছো না? এই যে লিথাল জিন, সাব মানে কি? সাব মানে কারো নিচে, সাব মানে কারো নিচে, দেখবো যারা 50%-এর নিচে, এরা হইতেছে সাব ভাইটাল। তো এইরকম সাবঅর্ডিনেট মানে কি? সাবঅর্ডিনেট মানে কারো নিচে বা কারো সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। খুব সহজ করে বলতে গেলে এটা নিয়ে আসলে পেঁচানোর কিছু নাই। যেমন আমি তোমাকে একটু বলি, যেমন আই নো দ্যাট হি উইল কাম। এখন আই নো মানে কি? আমি জানি। আই নো মানে কি বলতো? আমি জানি। এখন আমি জানি এটা তো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এই অর্থ পুরোপুরি হয়ে যাচ্ছে, তাই না? বাট দ্যাট, দেখো এই বাকি অংশটুকু, দ্যাট হি উইল কাম, এখন যে সে আসবে মানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। খুব সহজ করে বলতে গেলে কি বলতো, যেটা সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবে সেটা প্রিন্সিপাল ক্লজ, আর যেটা প্রকাশ করতে পারবে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আমরা পরের টপিক্সে যাব, যেহেতু এগুলো এতটা ইম্পর্টেন্ট না। এই যেমন বলছে লুক বিফোর ইউর লিপ, কি বলে, লিপ, তাই না? এখানে লুক মানে কি? এই লুকটা কিন্তু আসলে তোমরা হয়তো ভাবতে পারো যে তুমি লাভ দেওয়ার আগে বা কিছু করার আগে চিন্তা করো, এরকম একটা কথা বলে না? তো এখানে কিন্তু আসলে মানে দেখো, লুক বিফোর ইউর লিপ মানে বিফোর ইউ লিপ, এর আগে লুক কথাটা আছে না, এটা হচ্ছে প্রিন্সিপাল কজ হিসেবে কাজ করতেছে। মানে এটা ইউ লুক আসলে না, এটা আসলে ইউ লুক, ইউটা উজ্জ্ব হয়ে আছে। যাই হোক, তুমি দেখো, এটা পুরোপুরি অর্থ আসতেছে। বাট এই যে দেখো, বলছে যে লুক বিফোর ইউ লিপ। হ্যাঁ, এই লুক কথাটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করতেছে। বাট বিফোর ইউ লিপ মানে লাভ দেওয়ার আগে, লাভ দেওয়ার আগে কি করবো? তাহলে মানে এই বিফোর ইউ লিপ এই জায়গাটা কিন্তু কি বলতো, সাবওয়ার্ড হিসেবে কাজ করতেছে। তো আমার মনে হয় এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার মতো কিছু নাই।
এরপর আসো নিচেই যে দ্য চিলড্রেন আর সেফ, বুঝাই যাচ্ছে দ্য চিলড্রেন আর সেফ এটা কি, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, যেটা মেইন ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজ তাহাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এগুলো পরীক্ষাতে খুব কম আসবে, পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে তিনটা ক্লজ আইডেন্টিফিকেশন। এবং বিলিভ মি আজকে ক্লাসটা তুমি যদি মন দিয়ে করো, আমরা ইনশাআল্লাহ অন অ্যারাউন্ড 200টা মতো এমসিকিউ, 200টা প্রায় প্রায় নেয়ার নেয়ার 200 আমরা হচ্ছে এমসিকিউ বিগত বছরের প্রশ্নে আসা সলভ করব। আমার মনে হয় এগুলো যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো, ফরম্যাটগুলো বুঝো, আমার বিশ্বাস যে আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, মন দিয়ে শুনতে হবে আর আমাকে বলতে হবে। আচ্ছা আসো, সাবঅর্ডিনেট মানে বললাম যে আরেকটার উপর নির্ভর করবে, যেমন রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড, এখানে সাবঅর্ডিনেট কোনটা তোমরা জানো, রহিম সেইড মানে কি, রহিম বলছে, ওকে এটা প্রিন্সিপাল, বাট দ্যাট হি ওয়াজ, এই যে দেখো দ্যাট হি ওয়াজ গুড, এইটা কিন্তু কি বলতো, দ্যাট হি ওয়াজ গুড এটা হচ্ছে সাবঅর্ডিনেট মানে কারো অধীনে। এগুলো ভেরি সিম্পল। নিচে আসো, এখানে আমরা এই যে আই নো, আমি জানি, এই আই নো কি, এটা হচ্ছে প্রিন্সিপাল। আর হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা কি বলতো, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই হোয়াট ডু ইউ ওয়ান্ট এই পার্টটা কি বলতো, এটা আই নোর উপর ডিপেন্ড করতেছে, দ্যাট, তো এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট কজ। ঠিক আছে, এগুলো ভেরি ইজি। ঠিক আছে, নিচে আসো। আচ্ছা, আর তোমার ইংরেজি বেসিক যতই দুর্বল হোক, তুমি যতই মানে গরু হও গাধা হোক, কোনো সমস্যা নাই, মন দিয়ে শোনো। আর প্রশ্ন থাকলে আমাকে বলবা, যত সিম্পলেস্ট কোশ্চিনই হোক না কেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভয় পাওয়ার বা দ্বিধা রাখার দরকার নাই যে হচ্ছে জিজ্ঞাসা করলে ভাইয়া মাইন্ড করবে, এইটা পারি না শুনলে কি মনে করবে, কিচ্ছু মনে করবো না। তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে অবশ্যই আনসার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ভয় বা দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই, শিখতে আসছো শিখবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কোঅর্ডিনেট ক্লজ, আচ্ছা এটা তাহলে গেল, প্রিন্সিপাল গেল, সাবঅর্ডিনেট, আরেকটা আছে কোঅর্ডিনেট ক্লজ। এইটা থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই, তোমরা যদি বিগত বছরের প্রশ্নের খাতা খুলে দেখো, দেখো মাত্র একটা কোশ্চিন আছে, তাও নাই। তো তোমার কোঅর্ডিনেট ক্লজ নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, তুমি মনে রাখবা যে যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ, সংজ্ঞাটা খেয়াল করো, যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কি, ওই যে যেগুলোতে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, তোমাদের পরীক্ষায় কিন্তু এবার আসছিল সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আসছিল না? হ্যাঁ, তো আমরা মনে রাখবো যে কোঅর্ডিনেটিং কিছু কনজাংশন আছে, কি কি ভাইয়া, যেমন হচ্ছে অ্যান্ড, অর, বাট, কি বলে, সো, ইয়েট, আদারওয়াইজ, এই যে নট অনলি বাট অলসো, এগুলা দিয়ে কি হবে ভাইয়া, এগুলা দিয়ে যদি দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। ভেরি ইজি, এটা নিয়ে পেঁচানোর কিছু নাই। ঠিক আছে, যেমন দেখো আই টুক নো নোটিস অফ হিম, আমি তাকে দেখতেই পাইনি, হ্যাঁ, বা খেয়ালই করিনি, হ্যাঁ আমি তাকে খেয়ালই করিনি। হি ফ্লিউ ইন্টু রেজ, পরে ছিলাম না রাগেই গেছে, রাগ। তো দেখো তুমি খেয়াল করো, আই টুক নো নোটিস অফ হিম, আমি তাকে খেয়ালই করিনি, এটা কিন্তু পুরোপুরি অর্থ দিচ্ছে, এটা কিন্তু পরেরটার উপর নির্ভরই করতেছে, আমি তাকে খেয়ালই করিনি। আবার দেখো এই যে পরের পার্টটা দেখো, বলছে হি ফ্লিউ ইন্টু রেজ, বা রাগে গেছে নাকি, হ্যাঁ তো রেগে গেছে, এটাও কিন্তু পুরোপুরি অর্থ দিচ্ছে, তার মানে কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে না। বাট মাঝখানে একটা খেয়াল করো, আমাদের কিন্তু একটা কনজাংশন আসছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে সো। ঠিক আছে, তো এই যে অ্যান্ড, অর, সো, মানে এগুলো খুবই ইজি। এটা চেনার বুদ্ধিটা কি, চেনার বুদ্ধি হচ্ছে যেখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, দুই পাশেই দুইটা মেইন ক্লজ থাকবে। ও আরেকটা কথা, একটু করে করে গ্রামার পার্টটা কিন্তু টুকতে হবে, একটু করে করে নোট করতে হবে। হ্যাঁ, কোনো কিছু নোট করো আর না করো, গ্রামার পার্টটা অবশ্যই নোট করবা বাবা। হ্যাঁ, গ্রামার পার্টটা নোট করবা, হ্যাঁ গ্রামার পার্টটা নোট করবা, মেমোরাইজিং পার্টের হচ্ছে তোমার স্পেলিং পার্টটা নোট করবা। বাকিগুলো নোট করবা না, ভুলেও না, এগুলো বইয়ে দাগাবা সুন্দর করে, ট্রিক্সগুলো বইয়ে গোল করবা, দাগ দিবা ছোট করে করে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে, তুমি যেটা দিয়ে ইচ্ছা, বা লাল কলম দিয়ে একটু করে দাগ দিবা, যেন তুমি বুঝতে পারো। ঠিক আছে, সব নোট করলে কিন্তু শেষ করতে পারবে না, সাবধান। যেটা বলতেছে এটা করো। আর জিকে এবং ইংরেজির জন্য যারা ওয়ার্ড 3.1 আছে অনেকে হয়তো এখানে, তো জিকে এবং ইংরেজির জন্য একটা আলাদা খাতা করবা, জিকের জন্য একটা আলাদা খাতা, ইংরেজির জন্য একটা আলাদা খাতা। ঠিক আছে, সুন্দর করে ওই যে জিকে যখন পরীক্ষা দিতে যাবা, যখন পেপার ফাইনাল হবে বা মডেল টেস্ট হবে সামনে, যখন পরীক্ষা দিতে যাবা তার আগে গ্রামার খাতাটা খুলে সুন্দর করে গ্রামারগুলো হচ্ছে দেখে চলে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম জানি, ও তাহলে কোঅর্ডিনেটিং ক্লজ ক্লিয়ার। আমাকে জানাও কোঅর্ডিনেটিং ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আমি এতক্ষণ পর্যন্ত যে ক্লজগুলোর কথা বলেছি সবগুলো কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। নাকি কোনো কোয়েশ্চেন থাকলে এটাও আমাকে বলো যে ভাইয়া এটা হচ্ছে আমার একটু কোশ্চিন আছে, মানে এটা ভাইয়া একটু বুঝতেছি না, থাকলে আমাকে বলো, না থাকলে আমরা নিচে যাব, আরো পড়া আছে। আমাদের মদ্দা কথায় বলতে গেলে পরীক্ষাতে তিনটা ক্লজ থেকে প্রশ্ন আসে, একটা হইতেছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ভাই আর ক্লজ নাই?
না আর নাই। একটা এমসিকিউ ক্লিয়ার করার মানে একটা এমসিকিউ বানানোর জন্য 4টা অপশন লাগে, কিন্তু মজার বিষয় দেখো ক্লজ আছে কিন্তু 3টা, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ, আর ক্লজই নেই। ঠিক আছে, তো এই 3টা যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি ব্যাপারগুলো অনেক সিজি, এবং তুমি চিন্তা করতে পারবে না যে এই জিনিসগুলো আসলে কত সোজা। ঠিক আছে, আসো দেখো। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, মোটামুটি যেগুলো বিগত পরীক্ষা আসছে এগুলো সলভ করতে পারলেই হবে। তুমি চাইলে গত বছরের এই যে মাস্টার বইটা তোমার কাছে আছে না, আছে তো, হ্যাঁ দেখবা যে গত বছরের মাস্টার বই থেকে কিন্তু প্রশ্ন আসছিল। হ্যাঁ মানে যে প্রশ্নগুলোই আসছে ক্লজ ফ্রেজ বলো এভরিথিং, 15টা প্রশ্নই কিন্তু মাস্টার বই থেকে। মাস্টার বই আসলে ম্যাটার না, ম্যাটার হচ্ছে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন যে যত বাল্ক অ্যামাউন্টে সলভ করবে, বেশি পরিমাণ সলভ করবে, সে তত ভালো করবে। বুঝতে পেরেছো, এইটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এখন আসো আমরা এখানে তাহলে নাউন ক্লজ দিয়ে শুরু করি। নাউন ক্লজ মানে কি, মনে রাখতে হবে নাউন ক্লজ নাউনের জায়গায় বসে, প্রথম কথা এইটা ভোলা যাবে না, ভুললে কিন্তু খেলা শেষ। আচ্ছা, কি বললাম, নাউন ক্লজ নাউনের জায়গায় বসে। এখন নাউন কোথায় বসে, সাবজেক্টের জায়গায় বসে, প্রথম কথা। আচ্ছা, আর কি লাগবে, নাউন ক্লজ আসলে কি করে। তুমি যদি খেয়াল করো দেখো নাউন ক্লজ সম্বন্ধে একটা সুন্দর কথা বলা আছে, যে এই যে দেখো নাউন ক্লজ, ঠিক আছে, নাউন ক্লজের ক্ষেত্রে খেয়াল করো, হুইচ, আচ্ছা একজন বলছে যে 4 নম্বর অপশনটা নান অফ দিস দেয় না। টিচাররা আরো স্মার্ট, তোমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22-এর প্রশ্ন দেখো, টিচাররা অস্থির স্মার্ট, ওরা প্রশ্ন কি করছে জানো, বলছে নিচের কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, বইলা 4টা অপশন দিছে, 4টা সেন্টেন্স দিছে, নেও ঠেলা এবার। তোমরা যারা ভাবতেছো 3টা নান দিয়ে একটা নান অফ দিস দিবে, এই দিন চলে গেছে ভাই, বুঝছো। এখন কিন্তু এরকম প্রশ্ন আছে, এই প্রশ্ন মাস্টারেও আছে, আমি তোমাদের দেখাচ্ছি, থামো, এটা আমি আগেও সলভ করেছি। আচ্ছা, তাহলে নাউন ক্লজ কি বললাম, নাউন ক্লজ মানে হইতেছে যেটা নাউনের কাজ করবে, এখন নাউনের পজিশনে বসবে, অনেক জায়গায় বসতে পারে। তো ভাইয়া এগুলো কি আমরা মুখস্থ করবো, জীবনও না। দেখো আমরা হচ্ছে এই যে প্রশ্নগুলো সলভ করতে করতে এগুলো শিখে ফেলবো। যেমন দেখো প্রথমেই কথা বলা আছে যে হোয়ার হি ওয়াজ বোর্ন ইজ নট নোন, মানে সে কোথায় জন্মগ্রহণ করছিল এটা জানা নাই। তাহলে তুমি নিজে প্রশ্ন করো, এখন কি জানা নাই, এই যে কি জানা নাই, যখনই প্রশ্ন করতেছে কি জানা নাই, তখনই আনসার আসতেছে কি বলো তো, সে কোথায় মৃত্যুবরণ করছিল এটা জানা নাই। আবার দেখো হাউ দ্য ম্যান ইজ ডায়েড ইজ মিস্ট্রি, কি মিস্ট্রি, ওই মানুষটা কেমনে মারা গেছিল ওইটা মিস্ট্রি। তার মানে খেয়াল করছো, আচ্ছা সবচেয়ে বড় একটা মার্ক হচ্ছে বা একটা জিনিস হচ্ছে, খেয়াল করো এটা কিন্তু নাউনের পজিশনে বসছে। মানে তুমি কিন্তু এখানে নর্মালি সাবজেক্ট এখানে বসে, সাবজেক্ট এই যে নাউন এখানে বসে, সামনে বসে, তাই না, সাবজেক্টের জায়গায় তো নাউন, এই যে এই জায়গাটাতে কিন্তু নর্মালি সাবজেক্ট বসে। তো তুমি খেয়াল করো এই যে সে কি, দুইভাবে আমরা বের করতে পারি। একটা হইতেছে কি দিয়ে প্রশ্ন করে, যে কি জানা নাই, আনসার হচ্ছে যে সে কোথায় জন্মগ্রহণ করছিল এইটা জানা নাই। আরেকটা কি, কি মিস্ট্রি, এই যে দেখো আমি কাকে প্রশ্ন করতেছি, ভার্বগুলাকে প্রশ্ন করতেছি, খেয়াল করছো, এই যে দেখো হোয়ার হি ওয়াজ বোর্ন ইজ নট নোন, কি নোন মানে কি, কি জানা নাই, নোন কি জানা নাই, ওই যে কোথায় জন্মগ্রহণ করছিল ওইটা জানা নাই। আবার কোনটা মিস্ট্রি, ওই যে হাউ মানে কেমনে সে হচ্ছে মারা গেছে ওইটা মিস্ট্রি। আচ্ছা, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল, হ্যাঁ সবাই কি জানে, এই যে নোন মানে জানে, কি জানে সবাই, ওই যে সে ডিসঅনেস্ট এটা জানে। তো দেখো আমি যখন কি দিয়ে প্রশ্ন করে মোটামুটি আনসার পাইতেছি দেখো, তখন কিন্তু এটা নাউন ক্লজ। ঠিক আছে, আশা করি বুঝছি। একবারে বুঝবা না, বুঝতেই পারতেছো, অনেকগুলো এক্সাম্পল লাগবে, আস্তে আস্তে দেখতে থাকো। যেমন এই যে হোয়াট ইজ সেইড ইজ ইম্পর্টেন্ট, কোনটা কি ইম্পর্টেন্ট, ওই যে যেটা সে বললো। কোনটা ইম্পর্টেন্ট, ওই যে যেটা সে বললো। কি ইম্পর্টেন্ট, যেটা সে বললো। এই যে কি ইম্পর্টেন্ট, যেটা সে বললো। তার মানে এখানে যখন আমরা প্রশ্ন পাইতেছি, এই যে দেখো কি ইম্পর্টেন্ট যেটা সে বললো, এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা মোটামুটি একটু একটু করে বুঝতে পারতেছি, আরো ক্লিয়ার হবে দেখো। তারপরে বলছে আই নো, আমি জানি, দ্যাট হি ইজ থ্রোলি অনেস্ট, সে পুরোপুরি সৎ। আমি জানি, আমি কি জানি, ওই যে আমি জানি যে সে হচ্ছে পুরোপুরি অনেস্ট। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, 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 আই নো আমি জানি, কি জানি বলতো, আমি জানি সে পুরোপুরি অনেস্ট। আই নো আমি জানি, কি জানি, দ্যাট হি পাস্ট, এই দেখো তার মানে আমি জানি কি জানি, যখনই কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ তখন এটা কি হবে বলতো, নাউন ক্লজ হবে। ঠিক আছে, আচ্ছা আমি এই জিনিসগুলোতে আরো ঘুরে আসবো, ওয়েট, আমি কিন্তু ঘুরে আবার এখানে আসবো, একটু ওয়েট করতে থাকো। তুমি আমি যা বলতেছি এই পর্যন্ত বুঝতেছো কিনা, যেমন দেখো আরো দেখো, প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করবো ইনশাআল্লাহ। দেখো এখানে বলছে আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আমি জানি না, কি জানি না, ওই যে সে কি করবে ওইটা আমি জানি না। এই যে আই ডোন্ট নো, জানি না, কি জানি না, এই যে প্রশ্ন করো, সে কি কি করবে ওটা আমি জানি না। তারপর নো বডি নোজ, কেউ জানে না, কি জানে না, যে হোয়েন হি উইল ডাই, মানে কখন মারা যাবে, কি জানে না, কি জানে না, কখন মারা যাবে ওইটা জানে না। কথা বুঝে গেছে। আচ্ছা, তার মানে কি দিয়ে প্রশ্ন, এই যে আই ডোন্ট নো হোয়ার হি লিভস, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি শর্তটা এরকম হবে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ ভার্বকে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করে আনসারটা পাও,
তাইলে হইতেছে ওটা মোটামুটি নাউন ক্লজ। মোটামুটি কথা কিন্তু শর্ত প্রযোজ্য, কারণ পরে আমরা যখন এই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এগুলোর মধ্যে এক্সপ্লোর করবো, কিছুটা সেগমেন্ট বের হয়ে আসবে। তাহলে আই থিঙ্ক একটু একটু করে বুঝতে পারতেছো, হ্যাঁ তুমি তখন ডিফারেন্সিয়েট করতে পারবা। আচ্ছা, যেমন দেখো এখানে আবারও বলছে আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আমি জানি না সে কোথায় বাস করে। আমি কি জানি না, ওই যে কোথায় বাস করে ওইটা জানি না, তাহলে এটা কি বলতো, নাউন ক্লজ। আচ্ছা, আই ডু নট নো, আরেকটা কথা তোমাদেরকে বলি, গ্রামারে ভালো করার একটা সহজ বুদ্ধি আছে, তোমাদেরকে শিখাই দিই, তোমরা অনেকে এই জিনিসটা করো না। হ্যাঁ, তোমরা মনে করো যে হচ্ছে আমরা শুধু মুখস্থ করব বা ভাইয়া বুঝাই দেবে, গ্রামারটা বুঝে নিয়ে আনসার করব। একটা খুব স্মার্ট রুলস হচ্ছে গ্রামারের, যে তুমি ফরম্যাট গুলা মনে রাখবা। কি মনে রাখবা বলো তো? ফরম্যাট গুলা মনে রাখবা। কি মনে রাখবা বলো তো? ফরম্যাট গুলা মনে রাখবা। কি মনে রাখবা বলো তো? এটা মাস্টারের কত পেজ ভাইয়া তা তো বলতে পারবো না, ক্লজ টপিক্সটা বের করো, আমি করাই দিই। এখন ক্লাসে মন দাও, মাস্টার বইয়ের কত নম্বর টপিক এটা গুলি মারো। হ্যাঁ, আমি তো একটা করে এক্সাম্পল যাচ্ছি না, তো তুমি ওইটার সাথে মন সেট করো, মাস্টারে মিলে যাবে। তো যেটা কি জানি বলতেছিলাম, যে ভুলে গেলাম তো। আই ডু নট নো, আচ্ছা আই ডু নট নো আমি জানি না, আই ডু নট নো কি বলতো, আই ডু নট নো, হ্যাঁ আই ডু নট নো কি বলতো, হোয়াট হি ওয়ান্টস, আমি জানি না, আমি বইতে লিখে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা, আরো পারবা। দেখো আই ডু নট নো আমি জানি না সে কি চায়, এই যে আমি কি জানি না সে কি চায়, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। ইউ ক্যান নট গেস, তুমি কি গেস করতে পারবা না, সে কি রকম পার্সন ওইটা গেস করতে পারবা না, তার মানে কি দিয়ে প্রশ্ন করলে মোটামুটি কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি নাউন ক্লজের ক্ষেত্রে। হিজ হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট হি, ও যেটা বলতেছিলাম মনে পড়ছে, সেটা হইতেছে যে আমরা মনে করি গ্রামারগুলো শুধু পড়লেই, নিয়মগুলো বুঝলেই হয়ে যাচ্ছে। সবচেয়ে স্মার্ট যে বান্দারা আছে ওরা করে কি জানো, একটা করে এক্সাম্পল মনে রাখে। হ্যাঁ, কেমনি ভাইয়া এক্সাম্পল মনে রাখবো মানে, এই যে দেখো, এই যে তুমি হচ্ছে আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট, এই এক্সাম্পলটা মনে রাখবা। এই যে একটা করে এক্সাম্পল বা দুইটা করে এক্সাম্পল, মানে গ্রামার তো মনে রাখবাই, নিয়ম তো মনে রাখবাই, তার সাথে সাথে এক্সাম্পলটা মনে রাখবা। এইটা ফ্যাক্ট। আমার কথা বোঝাই গেছে? হ্যাঁ, যেমন হচ্ছে এই যে, যেমন ধরো এখানে এই যে হোয়াট ই সেইড ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ই সেইড ইজ ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। এই সেন্টেন্সটা বারবার বারবার পড়তে পড়তে, মানে একদম হুবাহু বলতে হবে না, এর মতো একটা সেন্টেন্স ছিল। এবং এই যে হোয়াট ই সেইজ ইজ ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, এই যে হোয়াট ই সেইজ ইম্পর্টেন্ট, এই ফরম্যাটটা তোমার যদি ব্রেইনে থাকে না, পরীক্ষার হলে যে অনেক ফাস্ট তুমি অ্যান্সার করতে পারবা। বিলিভ মি, বাংলাদেশে মোটামুটি যত পরীক্ষার কোশ্চিন আছে সবই মোটামুটি মাস্টারে দেওয়া আছে, মানে অন অ্যান এভারেজ সব জায়গার কোশ্চিনই কমন পড়বে। তা কোশ্চিন যদি আসে এই ফরম্যাটগুলোর মধ্যেই পড়বে। অনেকে করে কি, এই রুলসগুলো মুখস্থ করে কিন্তু ফরম্যাটিংগুলো মনে রাখে না। ফরম্যাটিংগুলো মনে রাখার জন্য পরীক্ষার হলে যে কোশ্চিনগুলো কঠিন লাগতে শুরু করে। বুঝতে পারছো? এই ফরম্যাটগুলো মনে রাখবা, গ্রামারের ক্ষেত্রে ফরম্যাট, সেন্টেন্সের ফরম্যাটগুলো মনে রাখবা। একটা কথা মনে রাখবা, প্রশ্ন যাই হোক, ওয়ার্ড যেরকমই হোক, ফরম্যাট মিলবেই। কারণ এত প্রশ্ন চলে আসছে ইয়াতে, ওই ইংরেজি বইগুলোতে, কোয়েশ্চিন ব্যাংকে, যে ফরম্যাট মিলতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো ফরম্যাট মনে রাখবা, একটা দুটো এক্সাম্পল, দুই তিনটা, যতগুলো পারো আর কি, তোমার জন্য যত সুবিধা। তুমি সেন্টেন্সগুলো যে পড়বা ওগুলো একটু মনে রাখবা, যে এরকম একটা সেন্টেন্স তো ছিল, এটা তো ছিল, এটা তো ছিল, তাহলে ওইটা তোমার অনেক হেল্প করবে পরীক্ষার হলে। আর খুব চান্সেস আছে হুবাহু মিলে যাবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো হুবাহু মিলবে, বিসিএস এ পর্যন্ত মিলে যাচ্ছে ফরম্যাটিং, তাহলে মেডিকেলে মিলবে না? আচ্ছা, তাহলে দেখো এগুলো পারবো। ইউ ক্যান নট গেস, তুমি কি গেস করতে পারবে না, যে হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট, হার মাদার তার মা তাকে, যে হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, মানে তার মাকে, তার মা তাকে সেই জিনিসগুলাই দেওয়া উচিত যে সেগুলো সে চায়। তাহলে কি দেওয়া উচিত, এই যে তার মা তাকে কি দেওয়া উচিত, লেটার হ্যাভ মানে কি দেওয়া উচিত, কি দেওয়া উচিত, যেগুলো সে চায় ওগুলো। তার মানে মোটামুটি কি দিয়ে প্রশ্ন করে আমরা আনসার যদি পাই, তাহলে ওটা কি বলতো, এটা হইতেছে নাউন ক্লজ। আচ্ছা, ওয়ান্ডার, আস্ক, ইনকোয়ার, এগুলো একটু মনে রাখবা। এভাবে চিন্তা করবা যে তুমি আগে ওয়ান্ডার মানে কি, বিস্মিত হইছো, তারপরে কি আস্ক মানে কি, তুমি বিস্মিত হওয়ার পর জিজ্ঞাসা করছো, ইনকোয়ারি করছো। এই যে দেখো, ওয়ান্ডার, আস্ক করছো, ইনকোয়ারি করছো, তারপর তুমি হচ্ছে অ্যাডভাইস নিছো, তারপর তুমি হচ্ছে ডিসকাশন করছো। তাহলে কি কি বললাম, ওয়ান্ডার মানে প্রথমে বিস্মিত হইছো, তারপর আস্ক করছো, ইনকোয়ারি করছো, লাস্টে যে অ্যাডভাইস আর কি করছো বলো তো, দুইটা, অ্যাডভাইস আর তুমি ওই যে ডিসকাশন করছো। ঠিক আছে? তো এগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে আমরা যদি, এই যে দেখো, ট্রানজিটিভ ভার্বগুলোর পরে নাউন ক্লজ বসে। ঠিক আছে? একটু খেয়াল করো, যেমন এই যে হি আস্কড মি, এখন তুমি যদি এটা না চিনো তাহলে তো বিপদ হয়ে যাবে। দেখো এই যে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখো, হি আস্কড মি হোয়েদার হোয়েদার আই উড হেল্প হিম, হি আস্কড মি হোয়েদার আই উড হেল্প হিম। খেয়াল করো, সে আমাকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, যে আমি কি তাকে সাহায্য করবো কিনা। কিন্তু আমরা তো বান্দা, আমরা মনে রাখবো কি, আমরা মনে রাখবো আমরা যখন নাউন ক্লজ করছিলাম তখন আক্স দিয়ে কিছু একটা ছিল, ভাইয়া শিখাই দিছিল, যে আক্স থাকলে, ইনকোয়ারি থাকলে, অ্যাডভাইস থাকলে, এগুলা, এই যে ইনকোয়ার এরপরে যদি কিছু একটা থাকে, এই যে এগুলা ট্রানজিটিভ ভার্ব, এরপরে কি বসবে বলো তো,
নাউন ক্লজ বসবে, এরপরে কি বসবে? নাউন ক্লজ বসবে। মোটামুটি আস্ক, ইনকোয়ার, অ্যাডভাইস এগুলা মোটামুটি দেখলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, যেমন দেখো হি আস্কড মি, সে আমাকে কি জিজ্ঞাসা করছে, আমি তাকে হেল্প করবো কিনা। হি আস্কড মি, সে আমাকে কি জিজ্ঞাসা করছে, কেন আমি লেট। ঠিক আছে, সে আমাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, কেন লেট হয়েছে। এই যে এই জিনিসগুলা বুঝতে হবে, কিন্তু এই যে আস্কড এক্সাম্পলটা মনে রাখতে হবে। এই যে দেখো হি আস্কড মি ইফ, আই যে দেখো ইফ আসছে, হ্যাঁ অনেকে কিন্তু ইফ দেখে মেরে দিবে হচ্ছে ইয়া ওই যে অ্যাডভার্ব ক্লজ। নো, সে আস্ক করছে, কি জিজ্ঞাসা করছে, যে আমি তাকে আফটারনুন বা বিকালে তার সাথে মিট করতে পারবো কিনা, এইটা। ঠিক আছে, বুঝো। হি আস্কড মি হু গট দ্য নোবেল প্রাইজ, সে আমাকে জিজ্ঞাসা করছে কে নোবেল প্রাইজ পাইছে 2019-এ। এই যে হি ইনকোয়ার্ড মি, কি ইনকোয়ারি করছে, হ্যাঁ এই যে আমি আই ইনকোয়ার্ড, সরি আই ইনকোয়ার্ড, হ্যাঁ আমি জানতে চাইলাম সে তার কিভাবে টাকাটা হারাইলো, কিভাবে হারাইলো। বুঝতে পারছো? তার মানে আমরা মোটামুটি এখান থেকে একটা খুব সুন্দর এবং স্ট্রেট ধারণা পাচ্ছি যে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা মোটামুটি আনসার যদি পাই তাহলে ওটা হচ্ছে নাউন ক্লজ, প্রথম কথা। আর আস্ক, ইনকোয়ার, এই যে যেগুলো বললাম আস্ক, ইনকোয়ার, তারপর অন্ডার, তারপরে হচ্ছে এই যে যেগুলো ডিসকাস, এগুলো যদি থাকে এগুলোর পরে মোটামুটি নাউন ক্লজ বসে। তবে শর্ত হচ্ছে যে শর্ত হচ্ছে যে এইখানে তোমার কি হবে বলতো, এইখানে তখন ক্লজটা দ্যাট দেওয়া শুরু হয় না, তখন এই যে এই জিনিসগুলো দিয়ে শুরু হয়, তখন দ্যাট দিয়ে শুরু হয় না, তখন কি দিয়ে শুরু হয়? হোয়াই, হোয়ার, হাউ, মানে ওয়ান্ডার, আস, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, এগুলা যদি বসে এগুলার পরে তো নাউন ক্লজ হবেই। আর এগুলার পরে নাউন ক্লজ হইলেও তখন ওখানে পরের অংশটা মানে ওই সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয় না, হয় কি দিয়ে? এই যে এগুলা দিয়ে, হোয়াই, হোয়ার, হাউ, ইফ, ওয়েদার। আই থিঙ্ক বুঝতে পারছি। একটু কেন বলবো মনে রাখতে বাবা বলো তো, কেন এটা মনে রাখতে বলবো বলো তো বাবা, যারা আগে ক্লজ ক্লজ একটু হলেও পড়াশোনা করছো, পয়েন্ট টু বি নোটেড, এই জিনিস তোমার ওই অ্যাডভার্বের সাথে প্যাচ লাগবে, অ্যাডভার্বের ক্লজের সাথে প্যাচ লাগবে, প্যাচ লাগানো যাবে না। বুঝতে পেরেছো কেন, কিভাবে শিখে রাখবা? এই যে এমনি শিখে রাখবা যে আস্কড, ইনকোয়ার এগুলোর পরে তারপর হচ্ছে এই যে কি প্রশ্ন করলো এটা দিয়ে, এই যে হোয়াই, অনেকে হোয়াই দেখে ভাববে আহা এটা তো তাহলে অ্যাডভার্ব। নো, এই যে দেখো সে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, প্রথম কথা আস্কড আছে, আস্কড এর পরে তো নাউন ক্লজই হবে, তাই না? তা এই জন্য বুঝে বুঝে একটু করে বুঝে রাখো, তাহলে কিন্তু এগুলো প্যাচ লাগার কোনো চান্সই নাই। আরেকটা খুব মানে মারাত্মক রুলস হচ্ছে কি জানো, তুমি যদি এই যে দেখো এই যে টু আছে না, আবার দেখো অন আছে না, পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই এম গোয়িং টু সে, এই যে টু এর পরে কিছু একটা আছে না বাবা, নাউন ক্লজ, গুলি মারো। মানে টু এর পরে কিছু একটা দেখছো, নাউন ক্লজ, কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না, কোনো প্রশ্ন হবে না। এই যে দেখো হি ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, কোনো প্রশ্নই নেই, প্রিপোজিশন পাইছে, প্রিপোজিশনের পরে নাউন ক্লজ, শেষ। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর মাঝে মাঝে কি হয়, মিসিং প্রিপোজিশন থাকে, যেমন উই ফিল সরি, হ্যাঁ দ্যাট উই লস দ্য গেম ক্রাশিংলি, এই যে উই ফিল সরি ফর দ্যাট, বলবা যে এখানে যে ফর হবে ভাই আমি কেমনে বুঝবো, এটার জন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে ভাইয়া, আগে যে ক্লজের ক্লাসটা দিছিলেন ওইখানে তো 45টা এক্সাম্পল করাইছিলেন, ইয়েস আমার মনে আছে। আজকে 45টা না, ডেফিনেটলি ওয়ারি তোমার জিকে টু, কি বল তোমাদের, তোমরা যে ক্লাসটা করছিলা এটা হচ্ছে 1.2 এর যে ক্লাসটা ছিল সেকেন্ড টাইম আমরা যেটা করছিলাম। ঠিক আছে, এবার তো বুঝতেই পারতেছো এর তো হচ্ছে 2.2 না, বা 2.1 যারা আছে 2.2 আছে ডেফিনেটলি একটু বেশি হবে, তাই না? আচ্ছা, প্রতি বছরে আমরা হচ্ছে আমাদের সার্ভিস বা আমাদের পুরো প্যানেলটা আপডেট করতেছি, ঠিক আছে, যে আরো বেটার তোমরা জিনিস পাবো, আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, তুমি দেখবা আগের ক্লাসের চেয়ে আরো ভিভিড, আরো স্পষ্ট। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে যদি আমরা কোনো প্রিপোজিশন পাই, এই যেমন দেয়ার ইজ নো মিনিং ইন ইউ ইন হোয়াট ইউ সে, কোনো কথা নাই, দাগান্বিত অংশ, এর আগে ইন আছে, ইন একটা প্রিপোজিশন, সো এরপরে কি হবে বলো তো, 100% এটা নাউন ক্লজ, শেষ। আচ্ছা তুমি খেয়াল করো মিসিং প্রিপোজিশন, এই যে বললাম উই ফিল্ড সরি, এই যে ফর দ্যাট হবে, বা দ্য স্টুডেন্ট ওয়ার অ্যাফ্রেড অফ হবে, এই যে এগুলা যদি থাকে এখানে তোমার, এখন তুমি বলবা যে প্রিপোজিশনের পরে তো নাউন ক্লজ হয়, এখন কোনো কোনো সেন্টেন্স এমনও থাকতে পারে প্রিপোজিশন খুঁজে পাইতেছো না, ঠিক আছে, তখন কি করবা? তখন এই মিসিং প্রিপোজিশনটা একটু মনে রাখতে হবে, এই দুটো এক্সাম্পল মনে রাখলে মোটামুটি চলবে, বা তুমি দেখলে বুঝবা যেখানে তো একটা প্রিপোজিশন বসতো, উই ফিল সরি ফর দ্যাট, এখানে ফর, এই যে ফরের পর কিছু একটা মানে কি নাউন ক্লজ। আবার ওই অ্যাফ্রেড অফ, অফ অফ তো দেয় নাই, বাট এটা মিসিং প্রিপোজিশন, এই অ্যাফ্রেড অফের পর কি বলতো, নাউন ক্লজ। আবার মাঝে মাঝে কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু নাউন ক্লজ বসে, যেমন কি দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, এইটা হচ্ছে সেইটাই, হ্যাঁ যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, এটা সেটাই, হ্যাঁ কোনটা, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। তার মানে কি, এই যে কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট মানে কি এক্সট্রা তথ্য, যেমন তোমরা দেখবা আমরা কমপ্লিমেন্ট দিই না মানুষকে, তুমি ভালো, অনেক ভালো, তুমি অনেক ভালো করবা, এই কমপ্লিমেন্ট দিতেছে, এই জিনিসগুলো খেয়াল করো। তাহলে দিস ইজ এইটাই, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, মানে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম ওইটাই এইটাই। আবার দেখো মাই গ্রেট ফিয়ার দ্যাট হি মে ফেল, হ্যাঁ হি মে ফেল এটাই আমার গ্রেট ফিয়ার, তার মানে কি বলতো ফিয়ার, এটা মানে কি, মানে পরেরটা আগেরটার কথাই বলতেছে, পরেরটা আগেরটার কথা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি বলবো যে কমপ্লিমেন্ট তো বুঝি না, এইটাই কমপ্লিমেন্ট। এখন তোমাকে এইটা একটু মনে রাখতে হবে, যেমন হচ্ছে দিস ইজ ট্রু, দিস দ্য ট্রুথ ইজ হি ইজ ইল,
হ্যাঁ, সে যে ইল, এটাই হচ্ছে ট্রুথ, আবার ট্রুথ সত্য, আবার এটা যে সত্য, কি সত্য ওইটাই, সে যে ইল এটাই, মানে দুইটা পরস্পর ইন্টারকানেক্টেড। কথা বোঝা গেছে? আচ্ছা এক্সাম্পল দেখো কি কি আসছে পরীক্ষাতে। যেমন আসছে দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে সে কিভাবে রেসপন্ড করবে, সে কিভাবে রেসপন্ড করবে এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি? সে কিভাবে রেসপন্ড করবে, কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে লাইফ ইজ হোয়াট উই মেক ইট। লাইফ কি? যেটা আমরা বানাই সেটাই, আর যেটা আমরা বানাই সেটা কি? লাইফ। মানে মোটামুটি আই থিঙ্ক কমপ্লিমেন্টটা বুঝছো, তাই না? এগুলো সোজা অনেক। আচ্ছা, এই যে অ্যাপোজিশন হিসাবে তোমার কি বসে বলো তো? নাউন ক্লজ বসে, এইটা আমি একটু বলবো। অ্যাপোজিশন হিসাবে কি বসে বলো তো? নাউন ক্লজ বসে, ঠিক আছে? অ্যাপোজিশন হিসাবে কি বসে? নাউন ক্লজ বসে। যেমন দেখো বলছে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। মন দিয়ে শুনবা, মন দিয়ে শুনবা। দেখো বলছে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। আচ্ছা তুমি এইভাবেও তো বলতে পারতা দ্যাট হি ইজ ডেড হি ইজ ট্রু। দেখো দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, অথবা দ্য নিউজ, দ্য নিউজ, এই যে দ্য নিউজের জায়গায় যদি তুমি দ্যাট হি ইজ ডেড বসায় দাও তাহলে কিন্তু সমস্যা হচ্ছে না, অর্থ তো মিলে। মানে আমি বলতে চাচ্ছি এই যে দেখো, যে এই যে দ্য নিউজ বা দিস ইজ এ রুমার দ্যাট হি ইজ ডেড, মানে একটা রুমার ছড়াইছে বা একটা কথা ছড়াইছে যে সে মারা গেছে। এখন এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে দিস ইজ এ রুমার হি ইজ ডেড, এখানে খেয়াল করো তো এই যে দ্যাট হি ইজ ডেড ইজ এ রুমার, তুমি যদি এই দ্যাট হি ইজ ডেডটাকে দেয়ারের জায়গায় বসাও তাও অর্থ কিন্তু মিলতেছে। এটা হচ্ছে অ্যাপোজিশনের নিয়ম। এটা কি বাবা? এটা হচ্ছে অ্যাপোজিশনের নিয়ম, ঠিক আছে? দেখো বলছে ইট ইজ ট্রু দ্যাট হি ইজ কারাপ্ট। এই যে দেখো হি ইজ, দ্যাট হি ইজ কারাপ্ট ইজ ট্রু, এই ইটের জায়গায় তুমি যদি বসাও এই যে দ্যাট হি ইজ কারাপ্ট, অর্থ কিন্তু মিলে। দ্যাট হি ইজ কারাপ্ট ইজ ট্রু, ইটের জায়গায় বসালেও কিন্তু অর্থ মিলতেছে। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে যদি আমরা কি করি বলতো, এই যদি আমরা নাউন বা প্রোনাউন সামনের যে অংশটা আছে, এই যে যেমন এইখানে হচ্ছে তোমার নাউনের অংশটা হচ্ছে এই যে দা, নিউজ, তারপরে যে দেয়ার, তারপরে যে ইট, এগুলোর জায়গায় যদি আমরা পরের ওই যে অ্যাপোজিশন বা ক্লজের জিনিসটা বসাই দিই তাও কিন্তু অর্থ মিলবে। এটা হচ্ছে অ্যাপোজিশন। তার মানে আমরা বুঝলাম যে নাউন বা প্রোনাউনের পরে যখন অ্যাপোজিশন হয় তখনও কিন্তু ক্লজ হয়। আবার আমি ওই কথাটাই বলবো, ফরম্যাটিং। ফরম্যাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে তুমি এরকম একটা সেন্টেন্স পড়লা, এই ফরম্যাটটা তোমার মনে রাখতে হবে, নাহলে পরীক্ষা হলে বসে থেকে আবিষ্কার করাটা একটু কঠিন হবে। এই ফরম্যাটটা মনে রাখতে হবে যে এরকম সেন্টেন্স তুমি পড়ছি, কি সেন্টেন্স? এই যে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, এই যে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, এরকম একটা সেন্টেন্স কিন্তু আমি আগে পড়ছি। এই ফরম্যাটিংটা তোমার যদি মনে থাকে তাহলে তোমার মনে থাকবে আচ্ছা এটা তো অ্যাপোজিশনের নিয়ম ছিল, তাই না? কথা বুঝতে পেরেছো? আশা করি তুমি মোটামুটি একটু করে বুঝতে পারছো। দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। আচ্ছা তাহলে আশা করা যাচ্ছে এগুলো ক্লিয়ার। যেমন এই যে দেখো ইট ইজ এ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস। হ্যাঁ, হোয়ার হি ওয়ার্ক, এই যে এটা আসলে ইটস এ মিস্ট্রি না, ইট ইজ এ মিস্ট্রি। এখন হোয়ার হি ওয়ার্কসটাকে যদি আমি ইটের জায়গায় বসাই তাহলেও কিন্তু মিলবে, হোয়ার হি ওয়ার্কস ইজ এ মিস্ট্রি। তার মানে এটা কি বলতো? নাউন ক্লজ, একদম রিসেন্ট কোশ্চেন। তাহলে আশা করা যাচ্ছে মোটামুটি অ্যাপোজিশনটা আমরা একটু 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 করে বুঝতে পারছি, রাইট? আচ্ছা, তারপর দেখো এই যে বলছে দ্য রুল, এই দেখো দেখো এটা একদম সুন্দর করে বুঝাই দিছে। দেখো দ্য রুল, এই যে দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট ইন্টার দিস রুম মাস্ট বি ওবেইড। দেখো তিনটা সেকশন আছে, দেখো তিনটা সেকশন আছে। দেখো এইখানেও এই সেন্টেন্সেও কিন্তু তিনটা সেকশন ছিল, তুমি যদি খেয়াল করো দেখো এখানেও তিনটা সেকশন ছিল। দেখো দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, খেয়াল করছো? দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু, তাই না? হ্যাঁ, দ্যাট হি ইজ ডেডটাকে যদি আমি দ্য নিউজের ওখানে বসাই অর্থ মিলবে। সেম ভাবে এখানেও এই সেন্টেন্সটা তিনটা সেকশন দেখো, যে দ্যাট পিপল শ্যাল নট ইন্টার ইনটু দ্য রুম, হ্যাঁ, মাস্ট বি ওবেইড, এটা যদি আমরা এখানেও বসাই তাও কিন্তু অর্থটা মিলবে। এটাও মানে কি বলতো? এটা হচ্ছে আমার নাউন ক্লজ। আই থিঙ্ক মোটামুটি নাউন ক্লজ আমরা বুঝছি। এখন আমরা কোথায় যাবো বলতো? অ্যাডভার্বিয়াল, সরি, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যাব। এই বাক্সটা যে বুঝবে, এই বাক্সটা যে বুঝবে সে পুরো অ্যাডজেক্টিভ ক্লজে পুরা বস হয়ে যাবে। এই বাক্সটা আমি এখন বক্সটা যে দেখাচ্ছি, এই বাক্সটা যে বুঝবে সে অ্যাডজেক্টিভ ক্লজে পুরো বস হয়ে যাবে। অ্যাডজেক্টিভ ক্লজের একটা সিম্পল ফান্ডা আছে, যেটা দিয়ে হচ্ছে তুমি অ্যাডজেক্টিভ ক্লজের প্রায় 80% কোশ্চিন সলভ করে ফেলতে পারো। তুমি অ্যাডজেক্টিভ ক্লজ দেখলেই চিনে ফেলবা। কেমনে সেটা? খুবই সিম্পল, অ্যান্টিসিডেন্ট। কেমনে দেখো, দেখো এখানে বলছে আই নো হু কল্ড ইউ স্টারডে। তুমি খেয়াল করো পরে এটা হচ্ছে নাউন ক্লজ। কেমনে? এই যে আমি জানি কে তোমাকে ফোন করছিল, ওই যে বললাম না আমি জানি, কি জানি? কে তোমাকে ফোন করছিল ওইটা জানি। ওকে, পরে দেখো ভাই লাস্টে আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে বলতেছি, বলছি দ্য রুল দ্যাট পিপল শুড নট ইন্টার দ্য রুম মাস্ট বি ওবেড। দ্য রুল, কোন রুলটা? যেটা হচ্ছে পিপল ওই রুমের মধ্যে প্রবেশ করবে না, ওইটা ওবে করতে হবে, মানতে হবে। তিনটা কথা, তাই না?
তাহলে এই যে আমাদের দারুল, দারুল কিসের কথা বলে? দারুল মানে কি? মানে হচ্ছে দ্যাট পিপল শুড নট ইন্টার দ্য রুম মাস্ট বি ওবেড। এই দ্যাট পিপল শুড নট ইন্টার দ্য রুম মাস্ট বি ওবেড। তোমার এই যে এটা ক্লজটা না, এই ক্লজটাকে যদি আমরা এখানে বসাই দিই তাও কিন্তু অর্থ মিলতেছে। মানে তুমি যদি দারুলটা নাও রাখো, দ্যাট পিপল শুড নট ইন্টার দ্য রুম, হ্যাঁ, মাস্ট বি ওবেড বা শ্যাল নট ইন্টার দ্য রুম মাস্ট বি ওবেড, এটা বসাইলেও কিন্তু হবে। মানে সহজ কথায় দাগাঙ্কিত ক্লজের যে অংশটা, ওইটা যদি আমরা সামনে নাউন বা প্রোনাউনের ওখানে বসাই, অর্থ কিন্তু আমাদের হবে, অর্থ কিন্তু মিলে যাবে, বা আমরা পুরোপুরি সেন্স পাবো। ঠিক আছে? আর এটা অ্যাপোজিশনের নিয়ম। এটা কিসের নিয়ম? ওই যে কমপ্লিমেন্টের নিয়ম, অ্যাপোজিশন নিয়ম পড়ালাম না, এরকম। আচ্ছা, এখন আসো যেটা বলতেছিলাম, নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটুই পার্থক্য। কি পার্থক্য? সেটা হইতেছে যে আমার আই নো হু কল ইউ স্টারডে, আমি জানি কে তোমাকে কে ফোন করছিল, ওকে। ইয়াতে কি হলো দেখো, অ্যাডজেক্টিভে কি হলো, আই নো দ্য বয়। আরে ওই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে একটা জিনিসই শুধু পার্থক্য, কি সেটা আমরা ধরে ফেলছি সবাই, যারা স্মার্ট তারা ধরে ফেলছে যে ভাইয়া দেখেন ওইখানে তো ক্লজের আগে এই দা বয় কথাটা এক্সট্রা করে আসছে। এই তো খেলা শেষ, দা বয় কথাটা এক্সট্রা করে আসছে। তুমি খেয়াল করো তো বাবা, এই যে দেখো দা বয় এই কথাটা কিন্তু এক্সট্রা করে আসছে। তার মানে আমরা একদম 100% বুঝে গেছি যে দাগাঙ্কিত অংশ এবং সাবজেক্ট ভার্ব, এরপরে যদি মাঝখানে একটা নাউন বা প্রোনাউন আসে, হ্যাঁ, মানে তুমি দেখছো, আমি আরো আরো সহজ করে দিই, দাগ দেওয়া অংশ, এই যে দেখো দাগ দেওয়া অংশ, তার আগে দা টাইম, দা প্লেস, দা রিজন, দা ওয়ে, দা নিউজ, মানে এগুলো অ্যান্টিসিডেন্ট আকারে আসতেছে, হ্যাঁ, এরকম যদি থাকে অ্যাডজেক্টিভ ক্লজ, এরকম যদি থাকে অ্যাডজেক্টিভ ক্লজ, মানে কোনো গ্যাঞ্জামি নেই, বুঝছো? মানে এত ইজি। তুমি যাও, এই যে দেখো আই আই নো হোয়ার হি লিভস, আমি জানি, কি জানো, কোথায় বাস করবে এটা জানি, এটা কি? এটা নাউন ক্লজ। ওকে, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হলে কেমন হইতো? আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এই যে দেখো আই নো হোয়ার হি লিভস এর মাঝখানে দ্য প্লেস নামে একটা কথা আসছে, এই যে দ্য প্লেস কথাটা আসলো না, এই জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। বুঝতে পারছো? পার্থক্যটা ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও কমেন্টে পার্থক্যটা ক্লিয়ার হয়েছে কিনা, ইম্পর্টেন্ট। যেমন এই যে বলছে আই ডোন্ট নো হাউ হি ডিড ইট, আমি জানি না সে এটা কিভাবে করছে, আমি জানি না, কি জানি না, ওই কিভাবে করছে ওইটা জানি না। ওকে, ফাইন। এখন এটার অ্যাডজেক্টিভ হলে কি হইতে পারতো? যেমন আই ডোন্ট নো দ্য ওয়ে হি ডিড ইট, এই যে দ্য ওয়ে কথাটা আসছে, দি প্লাস কিছু একটা, ওই যে সামনে অ্যান্টিসিডেন্ট বা ওইটা সম্বন্ধে কিছু একটা আসতেছে, ওইটা যখনই থাকবে তখনই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। বুঝতে পারছো? আমরা নিচে আরো আসা এক্সাম্পল দেখি। যেমন দেখো বলছে, এগুলো দেখো কত সোজা, এগুলা কত সোজা, শুধু তুমি দেখো। হ্যাঁ, যেমন বলছে আই রিমেম্বার দ্য প্লেস, তুমি দেখছো দাগ দেওয়া অংশ আছে, তার আগে দি দিয়ে কিছু একটা আছে, ঠিক আছে, কি বলবা, দুই দেখাই বলবা যে ঠিক আছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, শেষ, তাই না? আবার দেখো বলছে দিস ইজ দ্য প্লেস, তুমি দাগার আর দি প্লেস দেখছো, শেষ। আবার দাগান দাগ দেওয়ার অংশে কিছু দা বয় আছে, আই দেখো যদি থাকতো এরকম আই নো হু উইল উইন, যদি এরকম থাকতো আই নো হু উইল উইন, মানে আমি জানি কে জিতবে, তাহলে বলতো আই নো, আমি জানি, কি জানি, যে জিতবে তার কথা জানি, নাউন ক্লজ। কিন্তু বলছে আই নো দ্য বয় হু উইল উইন, এই যে দা বয় কথাটা এক্সট্রা করে আসছে না, উইল, এই জন্য এটা কি অ্যাডজেক্টিভ। দেখো সব মিলবে, যে হু ওয়েন্ট দ্যাট তার আগে দেখো দা বয় আছে, হু ডিড ইট তার আগে দেখো দা বয় আছে, ওয়াই মিথিলা হ্যাজ ডান ইট দেখো তার দা রিজন আছে, এই যে দেখো দা রিজন আছে। তারপরে আই নিউ দা রিজন, কি বলছে, হোয়াই হি ওয়াজ অ্যাংরি, গুলি মারো, এই যে দেখো দা রিজন আছে। দাগাঙ্কিত অংশের আগে দা প্লাস কিছু একটা, দাগাঙ্কিত অংশের আগে দা প্লাস কিছু একটা, মানে সহজ কথা একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। ঠিক আছে, আই থিঙ্ক মোটামুটি 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 বুঝতে পারছো, রাইট? যেমন দেখো আই ডোন্ট লাইক দ্য পিপল, এই যে দাগাঙ্কিত অংশ, তার আগে ক্লজটার আগে এই যে দা পিপল আছে, আই দেন দা পেন আছে, এই যে এই যে দেখো এটা দেখো আরো জোস, দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার, এটা কি? এটা হচ্ছে আমাদের সেই ক্লজটা, এটা দেখো দেখো দা হাউস আছে, খেয়াল করছো? দেখো প্রত্যেকটা এক্সাম্পল খেয়াল করো, হোম ইউ মিট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন, ঠিক আছে, এই যে দা গার্ল। তাহলে আমরা কি এই দুটো জিনিস বুঝতে পারছি না কেন ঝামেলা আছে? ওকে, মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার। 88 রিলেটিভ ক্লজ দেওয়া কেন? ও, এখানে অ্যাডজেক্টিভ নাই যে, ওই জন্য রিলেটিভ দিছে। মানে দেখো এটা রিলেটিভের মতো কাজ করতেছে না, অ্যান্টিসিডেন্ট মানে কি, ওই যে দেখো এখন এখানে কথাটা আসলে কি, এই যে হু আর আনটাইড, এটা সম্বন্ধেই তো দা পিপল সম্বন্ধে বলা হচ্ছে না, তো এটা রিলেটিভের মতো কাজ করতেছে না, রিলেটিভ রিলেটিভ মানে এটার সাথে ওইটার কানেকশন আছে না, অ্যাডজেক্টিভ যেহেতু অপশনে ছিল না, ওই জন্য কিছু না করে রিলেটিভ দিছে আর কি। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, এখন দেখো এখানে দুইটা কথা আছে, এই দুটা প্রশ্ন কিন্তু ভালোই পরীক্ষাতে দেয় এবং এটা ঝামেলা হয়।
একদম সেম স্ট্রাকচার কিন্তু ঝামেলা হয়। কি সেটা? সেটা হইতেছে অ্যাপোজিশন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাপোজিশন ক্লজ হচ্ছে নাউন ক্লজ। কি বললেন ভাইয়া? বুঝি নাই। বলছি অ্যাপোজিশন ক্লজ। কি বলছি? অ্যাপোজিশন ক্লজ। অ্যাপোজিশন ক্লজ। কি বললাম? অ্যাপোজিশন ক্লজ। আরেকটা কি বলতো? অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবে অ্যাপোজিশন ক্লজ যেটা, সেটা তো তোমাদের আমি একটু আগে বললাম, এটা হইতেছে অনেকটাই নাউন ক্লজ। তো দুইটা দেখতে প্রায় একই রকম লাগবে, কিন্তু দুইটা একই না। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে, একটু মন দিয়ে দেখো কি বলা আছে এখানে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য নিউজ, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। ঠিক আছে, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, মানে এই সেন্টেন্সগুলো দেখে তোমার মনে হবে মানে কেমনি কি, এটা তো নাউনও হয়, এটা তো অ্যাডজেক্টিভও হয়, কিন্তু কেন হয় এটা আমি বলতেছি, মন দিয়ে শোনো। ব্যাপারটা হচ্ছে দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। ঠিক আছে। হুম। আহ, আচ্ছা, এইভাবে চিন্তা করবা যে এখানে দেখো, থামো একটা মিনিট। আচ্ছা, এইটা একটা বের করার একটা সহজ বুদ্ধি আছে। ঠিক আছে, সেটা কি? তুমি, হ্যাঁ, হি হি সেইড, যখন তুমি এরকম জিনিসপাতি দেখবা, তখন তার আগে একটা হি সেইড বলে একটা টার্ম লাগাই দিবা। হি সেইড দ্যাট। হি সেইড বা হি সেইড দ্যাট কেমনে কি বুঝাই দিচ্ছে দেখো। যেমন দেখো এখানে বলছে যে দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। দেখো এই সেন্টেন্সগুলো একই রকম না? দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, দেখো এটা 92 অ্যান্সার কিন্তু নাউন ক্লজ, 93 অ্যান্সার কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা আমাকে জাস্ট এইটুকু বলো যে 92 আর 93 দেখতে প্রায় একই রকম না সেন্টেন্স দুইটা? মানে একই রকম লাগতেছে না? দেখো বলছে দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডায়েড ইজ ফলস। আবার দেখো বলছে দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইজ নোন টু অল। একই না? দেখো আবার তুমি নিচেরটাও দেখো, দ্য নিউজ হি গিভ মি ওয়াজ ফলস। এই যে 3 নাম্বারটা, এই এটা। ঠিক আছে, একই রকম না? একই রকম না? মনে হচ্ছে না একই? এইটা ক্র্যাক করার একদম সহজ একটা বুদ্ধি আছে। ঠিক আছে, কি সেটা? আমি আগে শর্টকাটটা বলি, তারপর বেসিক বলবো। ঠিক আছে, তাহলে ফোলাফাইট গুলাই ফেলবে। ঠিক আছে, আচ্ছা, বোঝার সহজ বুদ্ধি হচ্ছে যে তুমি দাগাঙ্কিত বা ক্লজ যে অংশটুকু, সাবঅর্ডিনেট ক্লজ যে জায়গাটা, ওইটার সাথে হি সেইড দ্যাট লাগাই দিবা। কি লাগাই দিবা? হি সেইড দ্যাট। দিয়ে দেখবা যে মনের তৃষ্ণা মিটে কিনা। কি বলেন ভাইয়া? মনের তৃষ্ণা মানে, যেমন দেখো আমি, যেমন দ্যাট হি হ্যাজ ডাইড, সাপোজ বললো হি সেইড দ্যাট হি হ্যাজ ডাইড, মানে সে আরেকজনের কথা বলতেছে আর কি, যে সে মরে গেছে। কি বললাম? আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল বলতো? হি হ্যাজ ডাইড। আমরা এক্সট্রা করে ওটার সামনে ইচ্ছা করে লাগাই নিছি যে হি সেইড দ্যাট হি হ্যাজ ডাইড। সে বলে সে মরে গেছে, যাহ, মরে গেছে। তো মরে গেছে তো কি হয়েছে? একটা জিনিস খেয়াল করছো? দেখো তো, আচ্ছা আমি ওইটা, এটা থাক। আরেকটা দেখো তো পরেরটা, এই যেমন এইটা, দ্য নিউজ হি গেভ মি। দ্য নিউজ হি গেভ মি, তাহলে দাগ দেওয়া আছে কোথায়? হি গেভ মি। এবার লাগাও ওই কি বলে, ওই সামনে হি সেইড লাগাও। একটু ওয়েট। বলছে হি সেইড দ্যাট হি গেভ মি। আচ্ছা তোমরাই আমাকে বলবা, এই 1 নাম্বারটা 2 নাম্বারটার মধ্যে বুঝছো আমি কি করছি? আমি জাস্ট সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে ওইটার সামনে এক্সট্রা করে হি সেইড লাগাই দিছি, হি সেইড দ্যাট। এইটুকু বুঝছো? তোমরা আমাকে বলো তো, এটা ডাইট বোঝা যাচ্ছে? এটা তো ডাইট ওয়ার্ডটা মরে গেছে মনে হচ্ছে। তোমরা আমাকে বলো তো যে কোথায় অর্থ এই তো, এই জাস্ট বুঝে গেছে যে কোথায় অর্থ আসতেছে ভালো, মানে কোথায় অর্থ আসতেছে, অর্থ আসতেছে কোথায়, মানে পুরোপুরি মানে আকাঙ্ক্ষা মনের ইচ্ছা মিলে যাচ্ছে। ঠিক আছে, কোথায় আসতেছে? 1 নাম্বারটাতে। দেখো প্রথমটাতে, তাই না? হি সেড দ্যাট হি হ্যাজ ডাইড, সে বলছে মরে গেছে। সে হি সেড দ্যাট হি গেভ মি, কি গেভ মি, কি দিল? মানে মনে হচ্ছে আরো আকাঙ্ক্ষা হচ্ছে অর্থ, বাট আরো আকাঙ্ক্ষা থাকতেছে, রাইট? মানে আরো মনে হয় যে কোনো তথ্য ডেটা পাওয়া গেলে ভালো হইতো, মানে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। এটা কিন্তু ট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে যখনই আমরা এরকম এরকম জিনিস দেখবো, তাহলে আমরা যদি ওটার সামনে দ্যাট মানে হি সেড দ্যাট অংশটা লাগাই দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারবো। যেটা অর্থ ফুলফিল হবে সেটা হইতেছে নাউন ক্লজ হবে, যেটা অর্থ ফুলফিল হবে না সেটা হইতেছে কি বলতো? অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখো দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড,
দ্যাট হি হ্যাজ ডাইড এর আগে হি সেড দ্যাট লাগাই দিলাম, অর্থ মিলে যাচ্ছে, সে মরে গেছে, এখানে আর এক্সট্রা কোনো কিছু জানার কিছু নেই, ওকে মরে গেছে। কিন্তু বললো হি গেভ মি, দিল, কি দিল, মানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে কি দিল, তাই না? আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝছি। হ্যাঁ, তাহলে যদি আমার আকাঙ্ক্ষা পুরোপুরি মিটে যায়, অর্থ যদি পুরোপুরি পেয়ে যায়, তবে এটা হচ্ছে নাউন ক্লজ। আর যদি অর্থ পুরোপুরি না পেয়ে যায়, তাহলে এটা কি বলতো, অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার আসো বেসিকটা। ভাই এখানে গ্যাঞ্জামটা কি হলো ভাই, একটু বলেন তো। আচ্ছা, গ্যাঞ্জামটা খুব সিম্পল। গ্যাঞ্জামটা হচ্ছে এক জায়গায় অর্থ আসতেছে, আরেক জায়গায় অর্থ আসতেছে না। বাট টেকনিক্যালি দেখো, আমি কিন্তু একটা সেন্টেন্সের শুধু একটু ছোট্ট পার্ট নিয়ে একটা আলাদা করে সেন্টেন্স বানাইছি, হি সেড এই অংশটা লাগাই দিয়ে, রাইট? এই জন্য, বাট পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু অর্থ আছে। তুমি যদি খেয়াল করো, তুমি দেখবা এই যে হি গেভ মি, সে আমাকে দিল, কি দিল, নিউজ দিল। তার মানে হি গেভ মি এটার অবজেক্টটা সামনে আছে। তার মানে হি গেভ মি নিজে পুরোপুরি অর্থ আনতে পারতেছে না, এর অবজেক্ট লাগতেছে যে সে দিল, কি দিল, এই যে কি মানে কি অ্যাডজেক্টিভ, কি দিল, এটা সামনে আছে। তার মানে এটা বেসিক, শর্টকাট না কিন্তু এটা বেসিক, ঠিক আছে? এই যে এই হি গেভ মি এর ডেটাটা কোথায় দেওয়া আছে, সামনে দেওয়া আছে। হ্যাঁ, ওই জন্য এটা হইতেছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর তুমি খেয়াল করো যে দ্য নিউজ, কোন নিউজটা, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, নিউজ যেটা বলতেছে যে সে মারা গেছে, ওই নিউজটা যেটা বলতেছে সে মারা গেছে, এই যে সে মারা গেছে, সে সে মারা গেছে, ওইটার কথাই দ্যাট কথাটা বলতেছে, যে সে মারা গেছে, যে এই যে দেখো যে দ্য নিউজ, ওই নিউজটাই যে সে মারা গেছে ইজ ফলস। এই যে সে মারা গেছে, কে মারা গেছে, হি হ্যাজ ডাইড, এইটা কথা বুঝা গেছে? তার মানে হি হ্যাজ ডাইড এইটার অর্থটা প্রকাশ করতে দ্যাটটাই হেল্প করতেছে। তুমি দুইটাই দেখো, দুইটাই কিন্তু দ্যাট দিয়ে, বাট এক জায়গাতে মানে দুইটাই কিন্তু ওই মানে এই টাইপের সেন্টেন্স, ঠিক আছে? এক জায়গাতে অর্থ প্রকাশ করতে হেল্প করতেছে, ওই পুরা ওই মাঝখানের অংশটুকু পুরোটাই নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে, আরেকটা জায়গাতে হচ্ছে না। যেটা হচ্ছে না ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যেটাতে হয়ে যাচ্ছে ওইটা হচ্ছে অ্যাপোজিশন ক্লজ বা নাউন ক্লজ। আই থিঙ্ক বুঝছো, আমার বিশ্বাস যে তুমি এই ওই ব্যাখ্যা শুনতে চাই তোমার গলায় গেছে। আচ্ছা, অ্যান্সার দাগানো অংশ, অ্যান্সার দাগান, এই তোমার বাংলিশ পড়তে আমার দাঁত ভেঙে যাবে, ঠিক আছে? আমি বুঝিনি, প্রশ্ন থাকলে করো, ঠিক আছে? বুঝছো, বুঝছো, এই তোমরা বুঝছো, তোমরা বলো তোমরা কোনটা মনে রাখবে, ঠিক আছে? আমি শর্টকাটটাও বলে দিছি, আমি কিন্তু বেসিকও বলে দিছি, ঠিক আছে? আরেকটা আছে, আরেকটা সলভ করি, দেখো। যেমন বলছে যে হি হি দেখো বলছে ইউ হ্যাড বেটার গিভ মি দ্য জব দ্যাট ইউ আর কারেন্টলি হোল্ডিং। দেখো, দ্যাট ইউ আর কারেন্টলি হোল্ডিং, দ্যাট ইউ আর কারেন্টলি হোল্ডিং। আচ্ছা খেয়াল করো তো, হি সেড দ্যাট ইউ আর কারেন্টলি হোল্ডিং, অর্থ আসতেছে কি, কি অর্থ, করতে অর্থ, ঠিক আছে? অর্থ নাই, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তারপর দেখা বলছে হি দ্য নিউজ দ্যাট ইউ হার্ড, এটা তো বললামই। আচ্ছা, এই যে আরো ক্লিয়ার, আর আর আছে কি, এই তো মোটামুটি দিলে এগুলাই দিবে, বুঝছো? আই থিঙ্ক বুঝছো। হ্যাঁ, আমি আবারও বলছি প্যাটার্নটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই প্যাটার্নে যে হি সেটটা বসাইতে হবে বা এইভাবে চিন্তা করতে হবে, এটা তুমি কেমনে বুঝবা, এটা এই প্যাটার্নটা তোমাকে একটু মনে রাখতে হবে, নাহলে আসলে পারবা না, ঠিক আছে? এই যে কোনো নাউনের পরে যদি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, ওই না ওটা কি নাউন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে? দেখো, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, খেয়াল করো বাবা, মন দিয়ে খেয়াল করো তো বাবা। দেখো বলছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? দ্য নিউজ, এখানে আসলে দ্যাটটা উজ্জ্ব রাখছে, এটা হবে, এখানে দ্যাট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানেও আসলে ইউ হ্যাড বেটার লিভ দ্য জব দ্যাট ইউ আর কারেন্টলি, দ্যাটটা উজ্জ্ব রাখছে, বুঝছো? দ্যাটটা উজ্জ্ব রাখলে আরো কঠিন হয়ে যায় প্রশ্নটা, ওই জন্য এমনি ভাবে দিছে, বুঝছো? বাট দ্যাটটা ওখানে আছে আসলে, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এটা কি নাউন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে? চেনার বুদ্ধি কি, জাস্ট হি সেড লাগাই দাও সামনে, বা হি সেডও দিতে হবে না, এটা আসলে জাস্ট বোঝানোর জন্য বলছি যে যদি ওই জায়গাটা পুরোপুরি নিজে হি সেড দিলে আসলে পুরোটা আসলে মানে নির্যাসটা বোঝা যায়, নাহলে আসলে বোঝা যায় না যে কি হচ্ছে, বুঝতেছি না, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে বলো এই পর্যন্ত কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? শর্ট ট্রিক্সই বেটার না? হ্যাঁ, ওই জন্য তাকে শর্ট ট্রিক্সটা বলছি, বুঝছো? এই বেসিকটা বুঝছো, দেখি বেসিক কে কে বুঝছে, বেসিকটা কে কে বুঝছে? হ্যাঁ, বেসিকটা কে কে বুঝছে? একটাতে পুরোপুরি অর্থ ওইখানেই ছিল, ওই দ্যাটের সাথেই অর্থ ছিল, আরেকটাতে অর্থ ছিল না, কিন্তু ওই দ্যাটের সাথে অর্থ নাই, ওই দ্যাটটা অর্থ সামনে আছে, অবজেক্ট ওখানে নাই, অবজেক্টটা বাইরে আছে, ঠিক আছে? অবজেক্টটা বাইরে আছে, ঠিক আছে?
আচ্ছা, নিচে আসো। আচ্ছা, এখন দেখো বলছে টু কাইন্ড অফ রিলেটিভ ক্লজ, এগুলো পুরো ভুয়া। ঠিক আছে, বলছে দ্য বুক হুইচ ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট, এটা কি? এটা হচ্ছে একটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আচ্ছা, এখানে এই যে পিপল হু টেক ফিজিক্যাল, এগুলো দেখো সব একই রকম। পিপল হু টেক ফিজিক্যাল এক্সারসাইজ লিভ লং, এ ফ্রেন্ড হু লিভস ইন লন্ডন। হ্যাঁ, মনে রাখতে হবে যে মনে রাখতে হবে যে আমাদের দুই ধরনের রিলেটিভ ক্লজ হয়, এটা জীবনে পরীক্ষায় আসবে না। একটা হচ্ছে ডিফাইনিং, একটা হচ্ছে নন ডিফাইনিং। ডিফাইনিং কোনটা? যেটাতে হচ্ছে হু এরম করে থাকবে, এটা হচ্ছে তোমার এই যে দ্য বুক হুইচ ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট। ঠিক আছে, এটা আসলে কি বলতো, এটা কিন্তু আসলে তোমরা যদি ওই এভাবে চিন্তা করো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, তাই না? দেখো এই যে হুইচ ইউ গেভ মি, এর আগে কি আছে? দা দিয়ে কিছু একটা, তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভ, বাট এখানে তো অপশনে নাই অ্যাডজেক্টিভ। প্রশ্নকর্তা চাই যে তুমি ডিফাইনিং ক্লজ বুঝো কিনা ওইটার জন্য। তো এটা হচ্ছে তোমার কি বলতো, ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আর নন ডিফাইনিং এ কি থাকবে? নন ডিফাইনিং হচ্ছে এই যে কমা দেওয়া থাকবে, এই কমা দেখলে চিনতে পারবা। হ্যাঁ, বুঝেছ? এই পর্যন্ত কি ঝামেলা আছে? ওকে, এখন আমরা কি দেখব? এখন আমরা নিচে আসবো ওই যে ইয়াতে, দ্যাট, এই দুইটা একটু লাগবে, একটা হোয়াট আর একটা দ্যাট। এই দুটো একটু লাগবে, হোয়াট আর দ্যাট। মানে কোনো কোনো সেন্টেন্সে দ্যাট বসে, কোনো কোনো সেন্টেন্সে হোয়াট বসে। এখন প্রশ্নটা হচ্ছে কোথায় দ্যাট বসবে আর কোথায় হোয়াট বসবে, এটা একটু শিখে রাখতে হবে, এটা অনেক সোজা। ঠিক আছে, বেশি সোজা। দেখো, মনে রাখবো যেখানে হচ্ছে অর্থ পুরোপুরি প্রকাশ পাবে, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে, সেখানে হচ্ছে দ্যাট হবে। আর যেখানে অর্থ পুরোপুরি প্রকাশ পাবে না, সেটা হচ্ছে কি হবে বলতো? হোয়াট হবে। বুঝতে পারছো? তুমি চিন্তা করে দেখো, যে অর্থ যদি পরিপূর্ণ হয়, তাহলে তুমি, অর্থ পরিপূর্ণ না হলে, ধরো তোমাকে কেউ একজন কিছু একটা বললো, তুমি বুঝলে না, তুমি বলবে এই কি কইলি, বুঝলাম না। এই যে যখন অর্থ পরিপূর্ণ হবে না, তখন কি বলবা? হোয়াট বলে জিজ্ঞেস করবে না, এই কি বললা, কি? এই যখনই অর্থ পরিপূর্ণ হবে না, তখনই হোয়াট। আর যখন অর্থ পরিপূর্ণ হবে, তখন দ্যাট। আচ্ছা, তো দেখো এখানে বলছে দ্যাট, সরি, ড্যাশ চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন। চিলড্রেনের দরকার, এই যে চিলড্রেন নিড, চিলড্রেনদের দরকার, বাচ্চাদের দরকার। কি দরকার? মানে আমি বলতে চাচ্ছি সামনের অংশটুকু যদি পুরোপুরি অর্থ দেয়, তাইলে ওখানে দ্যাট বসবে। চিলড্রেন নিড, চিলড্রেনের দরকার। বলবো যে পরে তো আছে না, পরে দেখলে তো হবে না, সামনেটুকু দেখতে হবে। পাওয়া যাচ্ছে না, সো এটা হচ্ছে হোয়াট। আবার দেখো, ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। এই যে ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। ম্যান ইজ মর্টাল পুরোপুরি অর্থ দিয়ে দিচ্ছে, মানুষ মরণশীল, ওকে ফাইন। ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, এই সামনে পুরোপুরি অর্থ দিয়ে দিছে। যেহেতু পুরোপুরি অর্থ দিয়ে দিছে, এই জন্য এখানে কি বসবে? দ্যাট। দ্যাট ম্যান ইজ, এখানে কিন্তু হোয়াট বসবে না। দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ, বা এই যে নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল, এই যে নান্নু ইজ এ গুড ক্রিকেটার পুরো অর্থ দিয়ে দিচ্ছে, ইজ নোন টু অল, এটা হচ্ছে এখানে দ্যাট বসবে। ঠিক আছে, ওয়াচিং টিভি, ড্যাশ এনজয়স, হোয়াট এনজয়স নাকি দ্যাট? ওয়াচিং টিভি, কি ওয়াচিং টিভি? আসতেছে না তো, এটা হচ্ছে কি বলতো? হোয়াট। পারবো? তাহলে আই থিঙ্ক এগুলো ক্লিয়ার হয়েছে। আমরা এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বাল ক্লজে ঢুকবো। আচ্ছা চলো, তাহলে অ্যাডভার্বাল ক্লজের মধ্যে কাহিনী কি? অ্যাডভার্বাল ক্লজের মধ্যে কাহিনী হচ্ছে, আমরা মনে রাখবো, আমরা তোমাদেরকে আগেও বলছিলাম হয়তো বা, হ্যাঁ মনে রাখবা যে অ্যাডভার্বাল ক্লজের মধ্যে তিনটা জিনিস আসবে। এমপিটি, এই এটা হলদে হলদে হয়ে গেল এখন, ডিমের কুসুম। একটা হচ্ছে এমপিটি। এমপিটি মানে কি? ম্যানার, মানে কেমনি, প্লেস, তারপর টাইম, হ্যাঁ কখন, এগুলা খুব বেশি ভাইলেটেড হবে। আরো কিছু কন্ডিশন আসে, শর্ত, এগুলো থাকবে। এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, তুমি অ্যাডভার্ব ক্লজ দেখলে কেমন বুঝবা? অ্যাডভার্ব ক্লজ ইটালি দেখলেই বলে দেওয়া যায় যে এটা অ্যাডভার্ব ক্লজ। আসো, যেমন বলছে আই শ্যাল গো, কোথায়, এই যে গো, যাবা, কোথায় যাবা বাবা? হোয়ার হি লিভস। দেখো ভার্ব সম্বন্ধে আনসার দিচ্ছে। ঠিক আছে, খেয়াল করো, ভার্ব সম্পর্কে আনসার দিচ্ছে। আই শ্যাল গো, যাবো, গো, আই শ্যাল গো, খেয়াল করো, আই শ্যাল গো, যাবো, কোথায় যাবো? এই যে হোয়ার হি লিভস, যেখানে, সেখানে যাবো। এই যে হোয়ার, কোথায় যাবা? এই যে উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা কেন পড়ি? যাতে আমরা শিখতে পারি। ঠিক আছে, এই যে এখানে কিছু মার্কার থাকে, হ্যাঁ এইগুলো দেখে মোটামুটি চেনা যায়। এই যে উই উই রিড, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। এখানে কিন্তু আমরা কি পড়ি করলে আনসার আসতেছে না, খেয়াল করছো? আমরা পড়ি, কি পড়ি? আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। আচ্ছা, এই যে আই শ্যাল গো, আমি যাব, কোথায় যাব? যেখানে হচ্ছে সে কি বলে বাস করে, ওইখানে যাব। ঠিক আছে, এখানে কিন্তু আই শ্যাল গো, কি যাব, কি? প্রশ্ন আসতেছে, আনসার আসতেছে। আচ্ছা, আরো ক্লিয়ার হবে। উই উইল গো, আই ওয়েন্ট দেয়ার, হাউ, তাইলে দেখবা আই ওয়েন্ট দেয়ার হাউ হি ডিরেক্টেড, সে আমাকে যেভাবে বলছিল সেভাবে আমি গেছিলাম। যে হাউ দিয়ে প্রশ্ন করলে আসতেছে। তাহলে উই রিড, আমরা পড়ি যেন আমরা শিখতে পারি, উই রিড দ্যাট উই মে লার্ন, অ্যাডভার্বিয়াল ক্লজ। আই শ্যাল গো, এগুলো এগুলো হচ্ছে ফরম্যাটিং। এই ফরম্যাটগুলো যদি তুমি মনে রাখো, যেমন উই রিড দ্যাট উই মে লার্ন, অথবা আই শ্যাল গো
হোয়ার হি লিভস, এই যে আই শ্যাল গো হোয়ার হি লিভস। তুমি যদি এই সেন্টেন্সগুলো একটা দুটো তোমার খোপড়িতে মনে না রাখো, তাহলে পরীক্ষায় একটু টাফ হয়ে যাবে তোমার জন্য। বুঝতে পারছো? খোপড়িতে এগুলো সেট সেট করে রাখতে হবে যে এইরকম ফরম্যাটের জিনিস কিন্তু আরো আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অনেক ধরনের আছে, এগুলো পরে আসলে মাথা নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, টাইম, এখানে কিছু জিনিস আছে যেমন হচ্ছে যে বিফোর, আফটার, টিল, আনটিল, সিন্স, এগুলো যদি তুমি দেখো মোটামুটি ধরে নেবে এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, সরি অ্যাডভার্বিয়াল ক্লজ। কি কি বললাম দেখো, এখানে অনেকগুলো মার্কার আছে, অ্যাডভার্বিয়াল ক্লজের অনেকগুলো মার্কার আছে, এগুলো দেখলে মানে একদম ধুম করে বলে দেওয়া যায়। যেমন কোনো কন্ডিশন, মানে কোনো শর্ত, বা এটা করলে ওটা হবে, এটা হলে এটা হবে, এই যে এরকম শর্ত, এই শর্তগুলো দেখলে কি বলে দেওয়া যায় বলো তো? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এটা খেয়াল করতে হবে, নাহলে পারবে না। ঠিক আছে? এই যে বিকজ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, অ্যাজ, সিন্স, দ্যাট, দ্যাট থাকলেও কিন্তু গ্যাঞ্জাম আছে, আমি বলতেছি আস্তে আস্তে। আচ্ছা, ক্লজ অফ এই যে এটা খুব দেয় পরীক্ষাতে, অ্যাজ, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, হ্যাঁ, হাউ এভার, হ্যাঁ, এগুলো যদি পরীক্ষাতে থাকে, মানে এগুলো যদি কোশ্চেনে থাকে, এগুলো অবশ্যই কি হবে বলো তো বাবা? অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা প্র্যাকটিসে যাই, কি বলো? প্র্যাকটিসে গেলে একদম পাক্কা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আসো তো বাবা। আচ্ছা, এই যে পারপাস, পারপাস কি ওই যে বললাম, উই রিড দ্যাট উই মে লার্ন, এই যে হি ওয়ার্কস ইন অর্ডার, এটা মনে রাখতে হবে যে উই রিড দ্যাট উই মে লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। ওয়েট, আবার দেখো এই যে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট, লেস্ট, ঠিক আছে? হাউ ক্লজ মার্কারটা তো নাউনেও আছে। এই যে বললাম ক্লজ মার্কার দিয়ে আসলে বুঝতে গেলে কিন্তু কি হবে বলো তো বাবা? কঠিন হয়ে যাবে ফার্জে না, বুঝছো? ক্লজ মার্কারটা নিয়ে আমরা আসলে তো মারামারি করবো না। আমরা কিছু ক্লজ মার্কার যেগুলো একদম ডিস্টিংগুইশিং, হাউটা নিয়ে ঝামেলা হচ্ছে, হাউটা বাদ দাও, বাকিগুলো মনে রাখো। ঠিক আছে? আর বাকি আসলে আরেকটা জিনিস হচ্ছে, ক্লজ বের করার ক্ষেত্রে আমাকে অর্থটার উপর প্রায়োরিটি দিতে হবে অনেক বেশি। কি বলে এটা ইম্পর্টেন্ট, কি দিয়ে প্রশ্ন করলে যদি আমি পাই, তাহলে ওইটা। যদি কোনো দেখা যাচ্ছে কোনো পারপাস বলতেছে, কোনো কজ বলতেছে, কোনো ম্যানার বলতেছে, কোনো প্লেস বলতেছে, টাইমের কথা বলতেছে, তাইলে হচ্ছে তখন ওটা অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা রিয়েল প্র্যাকটিসে আসি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই কন্ডিশন হইতে পারে, যেমন দেখো এই যে ইফ দিয়ে তোমরা কন্ডিশনাল পড়ছো না বাবা? কন্ডিশনাল সবগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইউ গো মানে বলে না তুমি যদি আসো আমি যাবো, ইফ দিয়ে যাগুলো আছে সব সব এগুলো সব কি, হি উইল কাম, এই যে হি উইল কাম প্রোভাইডেড দ্যাট হি লিভস, এই যে তোমার ইফ, আনলেস, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, সাপোজিং দ্যাট, এগুলো যদি থাকে এগুলো 100% অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা মনে রাখতে হবে। ইফ দিয়ে হলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, সো দ্যাট হলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, প্রোভাইডেড দ্যাট, সাপোজ দ্যাট হলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ঠিক আছে? প্রশ্ন সলভ করে দেখো, কত ধুমধাম প্রশ্ন সলভ হবে। খেয়াল করো, বলছে ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছা। যে হোয়ার এভার মানে কোনো একটা জায়গা বোঝাচ্ছে, হোয়ার এভার থাকলে তো আমরা জানি এমনিতেই যে কি হয়, তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এই যে হোয়ার এভার আই ওয়ান্ট, হোয়ার এভার আই ওয়েন্ট, আমি যেখানে যেখানে গেছিলাম, হোয়ার এভার আবার আছে। এই যে আনলেস, আনলেস থাকলে কি হয় বলো? এগুলো থাকলে অ্যাডভার্ব হয়, মোটামুটি বুঝতেছো? এই যে দেখো, আনলেস মানে কি, এটা বোঝাচ্ছে একটা কন্ডিশন, আমি যাব না যদি না তুমি আমার সাথে যাও। ঠিক আছে? আর তারপরে হোয়ার এভার আই ওয়েন্ট আই স সাইন অফ প্রপার্টি, মানে আমি যেখানেই যাই সেখানে আমি কি দেখি। এই যে হোয়ার এভার মানে কোন একটা প্লেসের কথা বোঝাচ্ছে। এই মার্কারগুলো আমাদের মনে রাখতে হবে, যেগুলো ডিস্টিংগুইশিং মার্কার, মানে এগুলা আরে কারোর সাথে প্যাচ লাগতেছে না এরকম না। ঠিক আছে? যেমন এই যে এটা এটা ইয়াতে আসছিল, তোমরা দেখবা অনেকেই একটা জিনিস করো, ওই ক্লাস পড়ার সময় দেখবা তোমাদেরকে অনেকে হয়তো পড়াইছে, হ্যাঁ, বা তোমরা হয়তো শুনছো, বা ইউটিউব টিউটিউব ঘাটলেও পাবা, দেখবা ইট দিয়ে রিপ্লেস করতে বলে। তোমাদেরকে কি আমি আজকে এখন পর্যন্ত ইট দিয়ে রিপ্লেস করার কোনো নিয়ম বলছি? সহসা বলি নাই। হ্যাঁ, বা বলার মানে এবার বলি নাই, কেন বলি নাই? কারণ ইট দিয়ে রিপ্লেস করলে অনেক কিছুই মিলবে না। যেমন এই যে দেখো, হ্যাঁ, অনেকে বলে ইট দিয়ে রিপ্লেস করলে মিলে যাবে, মিলবে না, ঝামেলা আছে। বুঝছো? একটু যদি ট্রিকি কোশ্চিন করা হয় তাহলে আর মিলবেই না। যেমন দেখো এই যে হোয়াইল দ্য আয়রন ইজ হট, ঠিক আছে, এখানে যদি স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট এর ওখানে ইট বসাও, তাহলে মনে হবে এটা নাউন ক্লজ, কিন্তু এটা আসলে নাউন ক্লজ না। এটা যদি তুমি একটু লজিক্যাল থিঙ্কিং করো তাহলে এমনি বোঝা যাচ্ছে। স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক মানে কি, বাড়ি দাও, হ্যাঁ, স্ট্রাইক করো, কখন করো, এই যে কখন করো একটা টাইম বোঝাচ্ছে। যখন লোহাটা গরম হয়ে গেছে তখন কি বলতো, হ্যাঁ, উন্মেষে ইট মেশে গেছে। ভুলেও না, ভুলেও না, এই যে দেখো ইট দিয়ে এটাই পারা যাচ্ছে না, বিসিএস এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে? 38 বিসিএস এ, এটা ভুলেও করবা না। দেখো স্ট্রাইক ইট, ইট বসে তো, কিন্তু এটা কি হবে? হবে না। মনে রাখবা স্ট্রাইক হোয়েন দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক মানে কি, বাড়ি মারো যখন গরম হয়ে যাচ্ছে, এটা টাইম, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব, শেষ। দেখো মিলে যাও। আর তুমি যদি ওই ঈদ দিয়ে বসাও তাহলে দেখবে নাউন মনে হবে। এই যে দিস ইজ দ্য বুক, এই তোমরা বলে 105 নাম্বার কেন হচ্ছে ইয়ে হবে, এখন আমরা প্র্যাকটিস করবো, ইয়োর টার্ন, প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করবো, বলো বলো বলো। দিস ইজ দ্য বুক ড্যাশ আই লস্ট, কি হবে? এই যে সামনে কি আছে, দা বুক আছে না? বলছিলাম না দাগাঙ্কিত অংশের আগে দা প্লাস কিছু একটা থাকলে এটা কি হয়? কি হয়? এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ হয়, শেষ। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো লেখা আছে বিহেভ,
অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, মানে বিহেভ করো যেভাবে একজন জেন্টলম্যান বিহেভ করে। বুঝো এটা একটা ভার্বের কথা বলতেছে। বলে না যে তুমি বিহেভ করো যেভাবে একটা মানুষের বিহেভ করা উচিত, যেভাবে একটা ছাত্রর বিহেভ করা উচিত। সো বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, এটা কি? এটা হচ্ছে একটা ডিসক্লেমার দিয়ে রাখে না, দরকার নেই তো। আমার শোনো, আমার ইট দরকার কেন বাবা? ইট, তুমি নিয়ম বুঝলে দুনিয়ার যে ক্লজ দিবে সেটাই পারবা। আর নিয়ম না বুঝলে শর্টকাট, শর্টকাট ঠিক আছে, শর্টকাট যদি সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল হয় ওই শর্টকাটটা ভ্যালিড। একটা শর্টকাট দিলা যেটার আবার কিছুর জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, কিছু মিলতেছে না, একটু ঝামেলাস্ত হইতেই পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বললাম বিহেভ, কিভাবে বিহেভ করো? যেভাবে একটা জেন্টলম্যান বিহেভ করে। তাহলে এটা ভার্ব সম্পর্কে বলছে, তো এটা ডেফিনেটলি কি হবে? অ্যাডভার্ব। এই যে দেখো হি টেলস, এই যে দেখো দাগাঙ্কিত অংশের আগে এ টেল আছে, বললাম না? দাগাঙ্কিত অংশের আগে দা প্লেস, এ টেল বা কিছু একটা, মানে ওই কি বলে তোমার আর্টিকেল প্লাস কিছু একটা থাকলেই মোটামুটি শিওর থাকো তুমি, ওইটা হচ্ছে তোমার কি হবে? ওইটা 100% কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? দেখো এগুলো কত সোজা। অনেকে আছে চুল টুল ছিঁড়ে ফেলবে, তুমি শুধু দেখবা আয়, এখানে কি আছে? এখানে তো তোমার এই দ্যাট সাউন্ডের আগে এটেল আছে, খেলা শেষ। তারপর দেখলা দে ওয়্যার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন। একটু আগে শিখেছি বাবা, এই যে একটু আগে শিখেছি বাবা যে টিল আনটিল এগুলো থাকলে কি হয়? এই যে কোথায় জানি বললাম এখন, এই যে বিফোর টিল আনটিল এগুলো কি সময় বোঝাচ্ছে? তোমাকে মনে রাখতে হবে বাবা যে টিল আনটিল এগুলো থাকলে কিন্তু কি হবে বলো তো বাবা? এগুলো থাকলে কিন্তু আমার এই যে টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, এটা কি হবে? এটা অ্যাডভার্ব ক্লজ হবে। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস? গুলি মারো, এই যে দেখো দাগাঙ্কিত অংশের আগে দা প্লেস আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য আমব্রেলা, আমব্রেলা, হুম, আমব্রেলা, আমব্রেলা হুইচ ওয়াজ ব্রোক, হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল, এই যে হুইচ হ্যাজ ব্রোকেন হ্যান্ডেল, খেয়াল করিস এর আগে কিন্তু দা আমব্রেলা আছে, দি প্লাস কিছু একটা, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, এই তোমাদের কঠিন লাগতেছে? এখন সহজ হয়ে গেছে না? যারা মন দিয়ে এতক্ষণ পর্যন্ত দেখছে, এখন দেখো আমরা কি আগুনের বেগে সব সলভ করে ফেলবো। ঠিক আছে, আমাকে বলো। আর কোনো প্রশ্ন যদি না বুঝতে পারো ওই নাম্বারটা বলবো যে ভাই এই নাম্বারটা আপনি একটু বলেন আমার। এই যে এখানে, এই যে দেখো হুইচ আই বট, এর আগে দেখো দা বুক আছে, শেষ, এটা কি? বুঝে গেছি, অ্যাডজেক্টিভ। দেখো এখানে বলছে দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল দেন আই এক্সপেক্টেড, ডিল হায়ার। মানে প্রাইস হইতেছে একটু বেশি হায়ার, একটু বেশি হাই, প্রাইসটা একটু বেশি হাই। হাই মানে কি? এই যে দেখো হায়ার মানে কি? প্রাইসটা একটু বেশি বাড়ে গেছে, বাড়ে গেছে মানে কি? এটা একটা ভার্বের সম্বন্ধে বোঝাচ্ছে, যেটা আমি এক্সপেক্ট করছিলাম তার চাইতে বেড়ে গেছে, মানে কি? একটা শর্ত আসতেছে, একটা কন্ডিশন আসতেছে। ঠিক আছে, আর্টিকেল প্লাস সামথিং থাকতে হবে, ইয়েস। ঠিক আছে, হ্যাঁ। তাই যে দেখো এটা কি একটা শর্ত বোঝাচ্ছে না, যে যা ভাবছিলাম তার চাইতে বাইরে গেছে। 109 নাম্বারটা আবার বলেন। হ্যাঁ, 109 নাম্বারটা তো সোজা না সীতা? 109 নাম্বারটা কি? শুধু দেখবো দাগাঙ্কিত অংশ কি আছে, এই যে দাগাঙ্কিত অংশ কি আছে? ওয়ার উই মেট ফার্স্ট, এর আগে দা প্লেস আছে। কি বলছিলাম? দাগাঙ্কিত অংশের আগে দি প্লাস কিছু একটা থাকলে তো ওটা কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। বলছি না বাবা? এটা ক্লিয়ার হয়েছে? আমাকে জানো। তারপর আসো, আচ্ছা এটা পারবো, এটা যেহেতু শর্ত বোঝাচ্ছে তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই যে খেয়াল করো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দো অল দো, এই যে এরকম যদি থাকে কন্ট্রারি কথা, ইফ এটা হইলে ওটা হবে যে যদিও সে পোর কিন্তু সে অনেস্ট। ঠিক আছে, আচ্ছা। 108 আমার বইয়ে 109, তুমি বইয়ের সাথে মিলাইতেছো কেন? এখন বুঝে নাও। আচ্ছা পিডিএফ তো দিয়ে দিব। তাহলে এটা কি? এটা দুইটা মানে এই যে দো দিয়ে থাকলেই তো এটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এই যে দেখো সো দ্যাট থাকলে, মনে রাখ একটু আগে শিখাইলাম যে সো দ্যাট দিয়ে যদি কোনো কিছু থাকে, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা অ্যাডভার্ব ক্লজ হয়। এটা বুঝারই টাইম নেই, বুঝারই সিন নেই, তুমি দেখলে আগুনের মতো করে দেবা। সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা কি হবে? এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ হবে। আই নো, আমি জানি, এই যে দেখো আই নো হাউ হি স্ট্রাগল এগেইনস্ট পভার্টি, আমি জানি, আমি জানি কি জানি, এই যে দেখো আমি জানি কি জানি, এই যে দেখো কি জানি করলে আনসার বেরোচ্ছে, নাউন ক্লজ। আমি জানি কি জানি, এই যে দেখো কি জানি জিজ্ঞেস করলে আনসার বেরোচ্ছে। খেয়াল করছো যে কি জানি বললে হাউ মিলে যাচ্ছিল, বুঝতে পারছো? জি ভাই এখন ইজি লাগতেছে। ডেফিনেটলি তুমি সবগুলো পারবা বাবা, সবগুলো সলভ করে ফেলবো, চলো। আচ্ছা, ডিড ইউ এক্সপেক্ট ড্যাশ, ডিড ইউ এক্সপেক্ট দ্যাট হবে, এটা আসলে ক্লজের কোশ্চিন পুরোপুরি। যাই হোক, তো ডিড ইউ এক্সপেক্ট এখানে কি হবে? দ্যাট হি উড ভিজিট ইউ, এটা আসলে এই সামনে ডিড ইউ এক্সপেক্ট আছে, পাস্ট আছে, এই জন্য পরে হি উড ভিজিট হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ফরম্যাট, সেন্টেন্সের ফরম্যাট। আসলে কেমনে ফরম্যাট? এই যে ডিড ইউ এক্সপেক্ট দ্যাট, এরপরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব, মানে কি বলে অক্সিলারি ভার্ব আসে, তারপরে মেইন ভার্ব আসে। ঠিক আছে, এরকম সেন্টেন্সটা আর কি। হি উইল ভিজিট তো হবে না, তাই না? এটা তোমার সামনেরটা যেহেতু তোমার পাস্ট টেন্সে বলা আছে, হিম টু ভিজিট এটা আসলে হয় না। এক্সপেক্ট হিম টু ভিজিট ইউ এটা আসলে হচ্ছে না। তারপরে দ্যাট ভিজিটেড ইউ এটা হচ্ছে না। ডি নাম্বারটাই বেশি অ্যাকুরেট। এই যে ইফ হি রেইনস, ইফ ইট রেইনস মানে যদি বৃষ্টি হয়, শেষ, এটা কি? অ্যাডভার্ব, শেষ। তারপরে বলছে হুএভার ওয়ান্টস, এই যে হুএভার ওয়ান্টস টু নো শুড আস্ক, তোমরা কিভাবে চিন্তা করবা? খেয়াল করো তো বাবা, এই জায়গাটা সাবজেক্টের জায়গা না,
এই যে হুয়েভার ওয়ান্টস টু নো, যে যে জানতে চাও জিজ্ঞাসা করো, গুলি মার, আমার টাইমই নেই। দাগান কিনা অংশটা তো সাবজেক্টের জায়গায় লাগতেছে, এটা তো সাবজেক্টের জায়গায়, তাই না? হ্যাঁ, এই যে শুড আস্ক, তাই না, এটা সাবজেক্টের জায়গা না, এটা সাবজেক্টের জায়গা না, এই জায়গাটা পুরোটাই কিন্তু একটা, এখানে কিন্তু একটা ওয়ার্ড বসানো যায়, নাউন বা প্রোনাউন। দেখো হি শুড আস্ক মিলে যাচ্ছে, মানে এটা সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় থাকলে নাউন ক্লজ। হ্যাঁ, কেউ যদি কোনোটা না বুঝো জাস্ট আমাকে জিজ্ঞেস করবা। ভাইয়া আমি 108 নাম্বারটা বুঝাইতে বলছিলেন হবে না, বলছিলাম হবে। 108 নাম্বারটা বলবো? হ্যাঁ, 108 নাম্বারটা তো সোজা। 108 নাম্বারটা আচ্ছা, এখন আবার বলো, এটা কি ক্লিয়ার? 108 তো বললাম যে টিল থাকলে হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ হবে। টিল বললাম না, টিল, আনটিল, দো, অলদো, সো দ্যাট, এগুলো থাকলে ইফ, তারপরে আনলেস, এগুলো তো মানে কোনো কথাই নেই, ডিরেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো বলছে ইউ ক্যান গো, তুমি যাও যেখানে ইচ্ছা, হোয়ার এভার ইউ লাইক, একটু আগে করেছি না, তুমি যাও যেখানে তোমার ইচ্ছা। এই যে যেখানে তোমার ইচ্ছা, হোয়ার এভার থাকলেই তো ভাই অ্যাডভার্ব ক্লজ। এই যে এগুলো একবার আমার মনে হয় তোমাদের বসে বসে এগুলো একটু পড়া উচিত, প্রত্যেকটা প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে গ্লোবালি উই আর হোয়াট উই আর এক্সপেক্টিং। এই যে দেখো দেখো দেখো, এটা একটু আগে শিখাইছি, কি শিখেছিলাম? গ্লোবালি, এই যে গ্লোবালি হোয়াট উই আর এক্সপেরিয়েন্সিং ইজ দ্যাট ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ। আমরা দেখি যে হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং, এটা কার সম, এই যে গ্লোবালি, গ্লোবালি আমরা কি এক্সপিরিয়েন্স করতেছি, এই যে দেখো হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং ইজ ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ। এই যে ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ, এইটার কথা বলা আছে, ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ, এটার কথা বলা আছে কোথায় বলো তো? গ্লোবালি উই আর ফেসিং। তার মানে এইটা আর এইটা একই জিনিস, একই হলে কি হবে? নাউন ক্লজ। শিখেছিলাম এই যে গ্লোবালি, এই যে এগুলা না একটু আসলে নতুন ধরনের সেন্টেন্সটা একটু তোমার হতে কষ্ট হইতে পারে এক দুইবার মানে মনে রাখতে। 116 নাম্বারটা বলবো? আচ্ছা, 116 নাম্বারটা বললাম যে ডিড ইউ এক্সপেক্ট। হ্যাঁ, 16 নাম্বারটা বলছি ডিড ইউ এক্সপেক্ট, ডিড ইউ এক্সপেক্ট মানে এটা কি বলতো, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, তাহলে হি উইল ভিজিট হবে না, ডিড ইউ এক্সপেক্ট দ্যাট হবে। এই যে দ্যাট দিয়ে দুইটা আছে, কিন্তু কাহিনী হচ্ছে হি ভিজিটেড ইউ আবার হয় না। ডিড ইউ এক্সপেক্ট, তুমি কি এক্সপেক্ট করো সে হি ভিজিটেড ইউ? এটা আসলে হয় না। ডিড ইউ এক্সপেক্ট, তুমি কি এক্সপেক্ট করো যে সে তোমাকে ভিজিট করতো? হ্যাঁ, এটা আসতেছে, এই এরকম একটা সেন্স আছে, তো ভিজিটেড ইউ তো আসলে হয় না, এটা হয় হি উড ভিজিট ইউ। আর ডিড ইউ এক্সপেক্ট এরপরে তো আসলে হিম টু ভিজিট, এটা হয় না। মানে এগুলো আসলে অর্থের সাথে যাচ্ছে না, মিনিংফুল অর্থ আসতেছে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তাহলে এই যে দা ইংলিশ ইজ রিপ্লেসিং হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং, এই দুটো একই রকম সেন্স দিচ্ছে, একই কথা, একটা একটা পরিবর্তে ইউজ করা যায়, এটা নাউন ক্লজ। টেল মি, আমাকে বলো, হু ডিড ইট। এই যে দেখো টেল মি, টেল মি, বলো, কি বলো, এই যে কে করছো এটা বলো, তাহলে এটা কি? নাউন ক্লজ। দোজ হুই আর, দোজ, এই সেম, এটা সেম সেম। দেখো বলছে হু আর বি ওয়াইল্ডার্ড বাই টিমিং লাইফ অফ হোয়াইট চ্যাপেল ডিভাইসড মেথড অফ ফাইন্ডিং দেয়ার ওয়ে অ্যারাউন্ড। এটা কঠিন লাগতেছে, মানে কাহিনীটা হচ্ছে, এটার মানে কি দেখো, বলছে দোজ হু আর বি ওয়াইল্ডার্ড বাই দ্য টিমিং লাইফ অফ হোয়াইট চ্যাপেল ডিভাইসড মেথড অফ ডিভাইসড মেথডস দ্য ফাইন্ডিং অফ দেয়ার ওয়ে অ্যারাউন্ড। তার মানে আমি ভাঙে ভাঙে বলি, হ্যাঁ মন দিয়ে শোনো, কি বলছে? বলছে দোজ মানে তারা, হু আর বি ওয়াইল্ডেড বাই টিমিং লাইফ অফ হোয়াইট চ্যাপেল, মানে যারা হোয়াইট চ্যাপেলের তিক্ত লাইফ দেখে কি হয়েছে বলো তো? ভয় পেয়েছে। তারা কি করতেছে? বেঁচে থাকার নতুন কোনো ওয়ে বের করতেছে। হ্যাঁ, ফাইন্ডিং দেয়ার ওয়ে অ্যারাউন্ড, নতুন কোনো ওয়ে বের করতেছে। তাহলে এখানে তিনটা অর্থ আছে। দোজ মানে তারা, যারা হোয়াইট চ্যাপেলের টিমিং লাইফ মানে হচ্ছে মানে একটা বাজে লাইফ দেখে কি হয়েছে বলো? ভয় পাইছে। তারা কি করতেছে? ডিভাইসড মেথড অফ ফাইন্ডিং দেয়ার ওয়ে অ্যারাউন্ড, মানে তারা নিজের একটা ভালো রাস্তা খোঁজার চেষ্টা করতেছে। এটা জাস্ট একটা লাইন। আচ্ছা, এখন এইটার কোন ক্লজ কেমনে বুঝবো? খুব সোজা। এই যে দেখো, আমি এটা মুছে দিই, এটা অর্থটা বুঝে নিই, সেন্টেন্সটা অর্থটাই আসলে বিটকাল। ঠিক আছে, এই যে দোজ হু আর বিওয়াইল্ডার্ড বাই দ্য টিমিং লাইফ অফ হোয়াইট চ্যাপেল। দোজ কাদের কথা বলতেছে? এই যে হু কাদের কথা বলতেছে? এই যে দোজের কথা বলতেছে না? দেখো, যারা হোয়াইট চ্যাপেলের লাইফ দেখে হচ্ছে বিভ্রান্ত হয়েছে, মানে ভয় পাইছিল, কারা? ওই দোজ মানে তারা, মানে এই দোষ সম্পর্কেই এই এই কথাটা পুরো লাইনটা বলা আছে। তার মানে দোষ সম্পর্কে, কারো সম্পর্কে যদি যখন কোনো কিছু বলা হয় ওটা অ্যাডজেক্টিভ হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি না? কঠিন লাগলো? সেন্টেন্সটা আসলে বড়, ওই জন্য দেখে তোমাদের হয়তো একটু কঠিন লাগতেছে, বুঝছো? সেন্টেন্সটা বড়, মানে জিনিসটা আসলে ভুয়া, বুঝছো? মানে আমি আবারও বলি, ওই দোষ সম্পর্কে পুরা পরের লাইনটা বলা হয়েছে। দোজ মানে তারা, তাদের সম্পর্কে পুরা লাইনটা বলা আছে, যারা হোয়াইট চ্যাপেলের তিক্ত লাইফ দেখে ভয় পেয়েছে। কথা বুঝছো আমার?
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা তো সোজা। রবি ওয়াজ এ পোর বয়, এই যে হু লিভ দাগানো অংশের আগে এই যে এ পোর বয় আছে, থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর এই যে দেখো এই 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 কোশ্চিন গুলো আসছিল মেডিকেলে, এইগুলো হলো টেরা। এইবার কোশ্চিন দেখো। বলছে কোনটার মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে বলো তো বন্ধু। ঠিক আছে, চারটা সেন্টেন্স দিছে। এটা আসছিল মেডিকেলে, মানে 21-22-এ। ঠিক আছে। আচ্ছা, তাই আমরা তো এত প্যারা নেওয়ার কিছু নাই, আমরা তো জানি, আমরা কি জানি বলো তো। আচ্ছা, আমি সবগুলোই সলভ করে দিই, কি বলো? যেমন হচ্ছে দিস ইজ দ্য পেন আই লস্ট ইয়েস্টারডে। আই লস্ট ইয়েস্টারডে, এটা হচ্ছে কি বলতো, আই লস্ট ইয়েস্টারডে পুরো অর্থ আসতেছে না। এটা এর আগে দেখো দা পেন বলা আছে, তাই না? তো আমি বলছিলাম যে দাগাঙ্কিত অংশের আগে যদি দা প্লাস কিছু একটা থাকে ওটা কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ হয়। তাহলে তো এইটা অ্যাডজেক্টিভ ক্লজ, সি নাম্বারটা অ্যাডজেক্টিভ ক্লজ। প্রশ্নে কিন্তু অ্যাডভার্ব চাইছে বাবা, আমি প্রত্যেকটা অপশনগুলো সলভ করাই দেই। অ্যাডভার্ব চাইছে বাবা, ঠিক আছে, তাহলে এটা হবে না। আবার দেখো দা হাউস, এই যে তুমি বুঝে গেছো, দেখো ইন হুইচ উই লিভ, গুলি মারো। তাহলে এই যে ইন হুইচ উই লিভ ইজ স্মল, এর আগে কি আছে? দা হাউস আছে, তাহলে এটাও কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে বলছে হি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড হোয়ার হি হোয়ার শি ওয়াজ বোর্ন। সে ইংল্যান্ডে চলে গেছে, যেখানে সে কি করতো বলতো? জন্মগ্রহণ করছিল। এই যে যেখানে সে জন্মগ্রহণ করছিল, ঠিক আছে, যেখানে সে জন্মগ্রহণ করছিল, এটা বি নাম্বার হবে, আনসারটা ভুল আছে। এটা বি হবে, এটা বি হবে। হ্যাঁ, 124-এর বি হবে। সে ইংল্যান্ডে চলে গেছে, যেখানে সে জন্মগ্রহণ করছিল, যেখানে মানে একটা প্লেস বুঝাইতেছে, তাহলে এটা বি নাম্বারটা হবে, ঠিক আছে। এটা ভুল আছে আনসার। আর দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস, এই যে দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস তো কি, হি রাইটস সম্পর্কে বলে কি? হি রাইটস কি লেখে? দ্যাট ইজ দ্য ওয়ে, এই ওয়েতে লেখে, এই ওয়েতে সে লেখে, সে তার লেখা এই ওয়েতে। মানে এটা হচ্ছে কি লেখে বা কিভাবে, কিভাবে না আসলে কি লেখে, ঠিক আছে। তাহলে এটা নাউন দিয়ে আসতেছে আর কি, এটা নাউন ক্লজ, ঠিক আছে। তাহলে এ নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ, বি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, সি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ডি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হুম, তোমরা কি বুঝতে পেরেছ? আমাকে এটা জানো। দেখো এগুলা যারা হচ্ছে ভালো মতো আগের কথাগুলো শুনছো, আমার আগের প্রশ্নগুলো শুনছো, তাদের কাছে এগুলা খুব একটা বাদবে না। যদি এই নাম্বারটা একটু লাগতে পারে, বাট এই নাম্বারটাও পারবা তুমি। এই নাম্বারটাও তো পড়াইছি, আগে পড়াইছি না? দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। দেখো একই রকম সেন্টেন্স ছিল না? দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, ওইটাই তো, জাস্ট খালি একটু চেঞ্জ করে দিছে, দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস। জিনিস কিন্তু একই। এক্সামে হুবহু আসলে এ দিব? কেন এ দিবা? বি দিবা ভাই, এ দিবা কেন? এটা কি অনুশীলনের প্রশ্ন পাইছো? ভাই আবার বলেন। আচ্ছা, এখানে কোনটা বুঝো নাই? সবগুলো বুঝো নাই? সবগুলো বলবো। প্রথমটা হচ্ছে তোমাদের একটা সেন্টেন্স আমি একটু আগে করেছিলাম, কি বলছিলাম বলো তো? বলছিলাম বলছিলাম দ্যাট হি ইজ অনেস্ট। আচ্ছা, লিখতে সময় লাগবে, আমি তোমাকে দেখাই। এই যে অ্যাডজেক্টিভ, এই যে দেখো নাউনের ওখানে যাও, এই যে দেখো, এই যে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল আছে, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল আছে। কি জানে সবাই? কি জানে না? সবাই কি জানে না? সে যে ডিসঅনেস্ট এইটা জানে বা জানে না, ঠিক আছে। তো এইটাই তো, এই ধরনের সেন্টেন্সই ওখানে বলা আছে। কি বলা আছে খেয়াল করো। বলছে দেখো যে সে লেখে, এটাই ওয়ে, যে ওয়েতে সে লেখে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আসলে এখানে আসলে হোয়ার শি ওয়াজ বোর্ন, হুম, আসলে বি হয়, মানে এ হয়। আচ্ছা এক মিনিট, কিন্তু আমার তোমার এখানে সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে যে হি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড হোয়ার ইউজ, এটা আসলে হোয়ার মানে একটা জায়গা বুঝাচ্ছে না? তো একটা যখন জায়গা বুঝায় তখন কি দিবা? একটা জায়গা যখন বুঝায়, একটা প্লেস বুঝাইতেছে, তাহলে এখানে এটা কি হবে? ঠিক আছে, একটা মিনিট। এটা একটা ভালো কোশ্চিন করছো, কিন্তু নাউনের ইয়া কি বলে, দেবশ্রী, নাউনের পরে প্রিপোজিশনের পরে তো ইয়া হয়, কি বলে, নাউন ক্লজ হয়, তাই না?
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম জানি আমরা, কোন প্রশ্নতে? আচ্ছা, 124-এ কি বলছে? যে দ্যাট ইজ দ্য ওয়ে হি রাইটস, রাইট? আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে যে আসলে এ নাম্বারটা, এই যে হি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড হোয়ার শি ওয়াজ বর্ন, সে ইংল্যান্ডে চলে গেছে যেখানে সে আসলে জন্মগ্রহণ করছিল, রাইট? সে ইংল্যান্ডে চলে গেছে যেখানে সে জন্মগ্রহণ করছিল। তো এখানে মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা প্লেস বুঝাইতেছে, তো অ্যাডভার্ব অফ প্লেস আর কি, ঠিক আছে? আবার দ্যাট ইজ দ্য ওয়ে হি হি রাইটস, মানে সে লেখে, এটা হচ্ছে সেই ওয়েটা। এটা আসলে টেকনিক্যালি একটা ম্যানারও বোঝায়, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার। তো সেই ক্ষেত্রে এটাও অ্যাকুরেট, এটাও ভুল না, হ্যাঁ, এটাও ভুল না, ঠিক আছে? এখন এই জন্য মনে হয় লেখক আসলে, কিন্তু ওইটা তোমার নাউন ক্লজ কেমনে হবে না, মানে হতে পারে কিভাবে, যে দিস ইজ দ্য ওয়ে হি রাইটস, মানে সে লেখে, এটাই হচ্ছে সে ওয়েটা, ঠিক আছে? হ্যাঁ, তো আচ্ছা, যেহেতু লেখক তোমার এ দিছে তাহলে তোমরা এ দিও, বুঝছো? যেহেতু লেখক হচ্ছে এ দিছে, তোমরা এ দিও। এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এই দিও, কিন্তু বি নাম্বারটাও অ্যাকুরেট, হ্যাঁ, আমি একটু চেক করে দেখলাম, হ্যাঁ, অন্যান্য বইগুলোতে হচ্ছে তোমার বি নাম্বারটাও দেওয়া আছে, বি নাম্বারটাও আছে, সেম কোশ্চেন, ঠিক আছে? তো দা দিস ইজ দ্য ওয়ে, এটা আসলে ম্যানার বোঝাচ্ছে, যে এই ওয়েতেই সে লেখে। আর শি ওয়েন্ট ব্যাক টু ইংল্যান্ড হোয়ার শি ওয়াজ বর্ন, সে ইংল্যান্ডে যাচ্ছে যেখানে সে জন্মগ্রহণ করছিল, ঠিক আছে? এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপার কাহিনী হচ্ছে কি? কাহিনী হচ্ছে যে দুইটাই ক্লজ, দুইটাই আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ আসতেছে। এই নাম্বারটাও অনুশীলনের মতো। হ্যাঁ, কিছু করার নেই আর কি। হ্যাঁ, এখানে আসলে দুইটাই অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে আসতেছে, এটাও আসতেছে, এটাও আসতেছে, এটাও আসতেছে, এটাও আসতেছে, হ্যাঁ, এটা তোমরা এই নাম্বারটাই দিও, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে আই ডিডেন্ট বিলিভ দেম অ্যাট ফার্স্ট, ইনফ্যাক্ট এভরিথিং ড্যাশ, এই সেম কথা একটু আগে যেটা কইলাম, যে এভরিথিং দে সেইড হবে, বাকিগুলো কেন হবে না? এভরিথিং দ্যাট সেইড তো হয় না, এই যে দেম বলা আছে, তাহলে দ্যাট সেইড কেমনে হয়? দে সেইড হবে, যেহেতু আই ডিডেন্ট বিলিভ দেম অ্যাট ফার্স্ট, আমি তাদেরকে প্রথমে বিশ্বাস করি নাই। হ্যাঁ, কি বলছে? আই ডিডেন্ট বিলিভ দেম অ্যাট ফার্স্ট সাইড, ঠিক আছে? হুম, বিলিভ দেম অ্যাট ফার্স্ট, তাহলে এই যে দেম যেহেতু বলা আছে, পরে এভরিথিং, বাট ইনফ্যাক্ট এভরিথিং দে সেইড হবে। হ্যাঁ, হোয়াট দ্যাট দে সেইড এটা আসলে হবে না, হোয়াট দে, এটা বলতে পারতো এইভাবে, হোয়াট দে সেইড, তাহলে আবার ঠিক ছিল। হ্যাঁ, অথবা শুধুই দে সেইড, এটাও ঠিক আছে। আর হুইচ দে সেইড এটা আসলে অর্থের সাথে যায় না। তো এটা কোনটা অ্যাকুরেট হবে? 125 নাম্বারটা অর্থের সাথে বেশি অ্যাকুরেট যাচ্ছে, দে সেইডটা। বুঝতে পেরেছো ইয়াগুলো, ব্যাখ্যাগুলো? যেমন প্রথমটা হচ্ছে এভরিথিং দ্যাট সেইড তো হয় না, এভরিথিং হুইচ দে সেইড আসলে হয় না, এভরিথিং হোয়াট দে সেইড হয়। কিন্তু এখানে আবার কাহিনী করছে যে হোয়াট দ্যাট দে সেইড দিছে, এটা আবার হবে না, শুধু দ্যাট দে সেইড বললেও ঠিক ছিল, ঠিক আছে? আচ্ছা, some of the boys dash did not come, some of the boys I invited, হ্যাঁ, এই যে did not come মানে এটা past tense এ আছে, সে I invited হবে, ঠিক আছে? some of the boys, এক্সট্রা করে দোজ আর বলার দরকার নেই, বললেই তো বয়েজ, আবার দোজ কেন, ঠিক আছে? বা হুম হবে না, বা I invited হবে না, এটা এই নাম্বারটাই হবে। dash surprised me, হোয়াট ইউ সেইড মানে তুমি যেটা বলছো সেটা আমাকে সারপ্রাইজ করছে। ইফ ইউ সে সো, তুমি যদি বলো, মানে তারপর সারপ্রাইজড মি, এটা তো হইলো না, এখানে সে লেখা আছে, আর এখানে সারপ্রাইজড বলছে। হোয়াট ডিড ইউ সে সারপ্রাইজড মি, এটাও বেশি অ্যাকুরেট হচ্ছে না, এটা আসলে হয় হোয়াট ইউ সেইড। হ্যাঁ, হোয়াট ডিড ইউ সে কখন হইতো? যদি প্রশ্নের মধ্যে হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকতো, কোয়েশ্চেন মার্ক তো নাই, তাহলে এটা আসলে হয় না। বিকজ অফ সেইং সো, এটাও অ্যাকুরেট না। হ্যাঁ, বিকজ অফ সেইং সো সারপ্রাইজড মি, এটা আসলে অর্থের সাথেই যাচ্ছে না, মানে ফরমেশনটা ঠিক নেই। সো অ্যাকুরেট আনসার হচ্ছে 127-এর কত বলো তো? এই নাম্বারটা, ঠিক আছে? দেখো বলছে হোয়াট ইউ সেইড সারপ্রাইজড মি। আচ্ছা আচ্ছা, অনুশীলনীর মতো, আসলে এটা অনুশীলনীর মতো না, বুঝছো? এটা আসলে দুইটাই উত্তর হয়। এখন আমরা যখন প্রশ্নের মধ্যে দুইটা উত্তর থাকে, আমার যেটা মনে হচ্ছে আসলে, যে লেখক আসলে যেটা করছে, সবচেয়ে উৎকৃষ্ট উত্তরটা, বা যেটা হচ্ছে উনি বিভিন্ন বই টই, গ্রামার, ইংরেজি বই খুঁজে পাইছে, হ্যাঁ, বেশিরভাগ বই ওইটাই দিয়ে দিছে, আমার খুবই বিশ্বাস এরকম কিছু একটা হবে। আচ্ছা, তারপর আসো, হি অলওয়েজ ডাজ, এটা কি হবে? সেম কথা, যেটা অলওয়েজ ডাজ মানে কি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সামনে এই পরের দিক কি হবে? হোয়াট হি লাইকস, মানে সে সেটাই করে যেটা সে পছন্দ করে। এই নাম্বারটা কেন হবে না? হি অলওয়েজ ডাজ হোয়াট হি ক্যান নট সি, যেটা দেখে না ওটা করবে কেমনে? আচ্ছা, হি অলওয়েজ ডাজ
হোয়াট ইজ কোয়াইট সার্ট, হোয়াট এখানে হোয়াট হি ইজ আসবে, তাহলে ঠিক ছিল, হি ইজ কোয়াইট সার্টেন অফ, এটা আসলে ভুল, এটা আসলে পুরোপুরি আসতেছে না, এটা প্রিপোজিশন আসবে। হি অলওয়েজ ডাজ হোয়াট হি সি দ্য পয়েন্ট অফ, এখানে আসলে প্রিপোজিশন আসবে একটা, ফরমেশন ঠিক নেই। বি নাম্বারটাই কারেক্ট, হি অলওয়েজ ডাজ, সে সেইটাই করে যেটা সে পছন্দ করতো। আই নো দ্য ম্যান দ্য বয়, ওই যে হু দাগানো অংশ তার আগে কি আছে বলতো, দ্য ম্যান আছে, এটা তো আমরা জানি, দ্য প্লাস কিছু থাকলে ওটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তারপর হচ্ছে এই যে দ্যাট পিপল, তার আগে কি আছে, এই যে দ্য ভেজিটেবলস আছে, তাহলে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দিস ইজ দ্য পার্সেল ফ্রম, পাওয়া গেছে ফ্রম, তাহলে ফ্রম থাকলে কি হবে, এটা হচ্ছে তোমার নাউন ক্লজ হবে। আমরা বলছিলাম না একটু আগে, মনে পড়ে, যে যদি ইয়া থাকে, ওই যে তোমার প্রিপোজিশন থাকে, তাহলে প্রিপোজিশনের পরের অংশ কি হয় বলো তো বাবা, নাউন ক্লজ হয়। আচ্ছা, দিস ইজ দ্য পেন, দাগানো অংশের আগে দ্য পেন আছে, তাহলে ডেফিনেটলি এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এই যে দ্যাট হি ইজ রোগ ইজ নোন টু অল, বাট দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি, এই বললাম না একটু আগে যে আমি জানি, কি জানি, যে ইন্টেলিজেন্ট ওটা আমি জানি, এগুলো আগেও পড়ানো হয়েছে, ফরম্যাটিং সেম, নাউন ক্লজ হবে আর কি এগুলো। ঠিক আছে, হি কেম, এই যে হি কেম হোয়েন আই ওয়াজ, সে আসছিল, কখন আসছিল, যখন আমি সেখানে ছিলাম, টাইম বোঝাচ্ছে, অ্যাডভার্বাল ক্লজ। দিস ইজ এ মাল্টিমিলিয়ার প্রজেক্টর, গুলি মারো, দাগানো অংশের আগে দা মাল্টিমিলিয়ার প্রজেক্টর আছে, তাহলে এটা কি হবে, এই যে দা প্লাস কিছু একটা, বা অ্যাডজেক্টিভ প্লাস কিছু একটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ প্লাস, সরি আর্টিকেল প্লাস কিছু একটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ প্লাস হবে। আচ্ছা, হু কল্ড মি, দাগানো অংশের আগে দা ম্যান আছে, শেষ। তারপর দাগানো অংশের আগে দা ম্যান আছে, অ্যাডজেক্টিভ প্লাস। তারপরে হোয়েন দ্য ট্রেন উইল ডিপার্ট, হ্যাঁ, দ্য স্টেশন মাস্টার নোস, জানে, কি জানে, যখন ট্রেনটা যাবে ওই সময়টা জানে, নাকি? আচ্ছা, এখানে একটা কথা আছে যে স্টেশন মাস্টার জানে, কি জানে, যখন ট্রেনটা যাবে ওইটা যাবে, এটা হচ্ছে তোমার এ নাম্বারটা, কি হবে বলো তো, নাউন ক্লজ। বুঝছো? এই ক্লিয়ার হচ্ছে এটা, দ্য স্টেশন মাস্টার নোস, জানে, কি জানে, কি জানে বলো তো, কখন ট্রেনটা যাবে, এটা নাউন ক্লজ। তারপর বলছে, এই যে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স অ্যাডজেক্টিভ ক্লজ, মানে এই চারটার মধ্যে কোনটাতে অ্যাডজেক্টিভ ক্লজ আছে। আমরা জানি যে সো দ্যাট থাকলে এটা তো অ্যাডভার্ব ক্লজ হয়, তো এটা অ্যাডভার্ব ক্লজ। আই নো দ্য বয়, এই যে হু স্টুড ফার্স্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এর আগে দা বয় আছে, বলছিলাম না যে দাগাঙ্কিত অংশের আগে যদি দি প্লাস কিছু একটা থাকে তাহলে ওটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে এটা হচ্ছে তোমার সি নাম্বার, সি নাম্বারটা কি বলতো, ওই যে শর্ত বুঝাচ্ছে, দো ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ হবে। আর হোয়াট ই সেজ ইজ ট্রু, মানে যেটা সে বলে ওইটা আসলে ট্রু, এটা হচ্ছে তোমার নাউন ক্লজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ চাইছে না, তাহলে বি নাম্বারটা আনসার। ঠিক আছে ভাইয়া, এখানে তো টাইম বুঝেছি, এই তো মারা খাইলা, এটা তো আমি আগেও বলছি রে ছোট্ট শিশু, এখানে তো এখানে তো তুমি তো, এটা আমি আগেও বলছি, আমি ওই জন্যই তো আমি ওটা দুইবার রিপিট করলাম, যেটা বুঝছো। দেখো, এটা আমি আগেও বলছি যে তোমরা এই জায়গাটাতে আসলে গুলাবা। এই যে দেখো, এখানে তো টাইম আছে, তাই না? এই যে দেখো দেখো, নোবডি নোজ, এটা আমি আগে করাইছি না, দেখো তো 72 নম্বর প্রশ্নটা আমি আগে সলভ করাইছি। দেখো, নোবডি নোজ হোয়েন হি উইল ডাই, কেউ জানে না কখন সে মারা যাবে, কেউ জানে না, কি জানে না কখন সে মারা যাবে, কি জানে না, এটা আনসার আসতেছে কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা, আবার দেখো, আই ডোন্ট নো হোয়ার হি লিভস, তাহলে তো সেই হিসাবে আমি জানি না কোথায় সে বাস করে, তাহলে সেই হিসাবে কি বলতো, সেই হিসাবে তো এটা কি হয়, এটাও তোমার হচ্ছে অ্যাডভার্ব হয়, কিন্তু হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, অবজেক্টের পজিশনে, এটাও বলতে পারো। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমাদের, তাহলে কোথায় ছিলাম আমরা, এই যে, তাহলে বলছে এইটা না, এই যে বলছে দেখো, বলছে দ্য স্টেশন মাস্টার নোজ, কি জানে, যখন কখন ট্রেনটা যাবে ওইটা জানে। ঠিক আছে, দ্য স্টেশন মাস্টার নোজ, কি জানে, কি জানে, কি জানে, কি জানে, এই কি জানে দিয়ে আনসার পাচ্ছি না, তাহলে কি আনসারের জায়গায়, যে অবজেক্ট সবসময় কি হয়, নাউন বা প্রোনাউন হয়, যেহেতু নাউন বা প্রোনাউন, তো প্রোনাউন ক্লজ তো হয় না, নাউন ক্লজ হয়, ওভাবে বলতে পারবে। আর কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ, ওটাও হবে, একই কথা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর দেখো বলা আছে, আহ এই বুঝছো দেবশ্রী, ক্লিয়ার হয়েছে? জানো জানো জানো, তারপর আসো, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বলো। আই নো হোয়াট ই সেড, আমি জানি কি বলছে, এটা এটা নাউন ক্লজ। দ্য রুমার দ্যাট হি ডাইড ইজ নট ট্রু, এটাও কি, দ্য রুমার দ্যাট হি ডাইড, নাউন ক্লজ। হি ইজ দ্য বয়, এই যে দেখো দাগাঙ্কিত অংশের আগে এই যে হু কেম হেয়ার, সাবঅর্ডিনেট ক্লজ, এর আগে দেখো দা বয় আছে, দা বয়, এটা হচ্ছে কি বলতো, অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে সো দ্যাট, সো দ্যাট থাকলে কি হয়, অ্যাডভার্ব ক্লজ। এই যে উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, তাই না, হিউম্যানস আর মর্টাল, এটা আমরা জানি, তাই না, তাহলে এটা কি হবে বলো তো, এটা হচ্ছে নাউন ক্লজ, আমরা জানি, কি জানি, হিউম্যানস আর মর্টাল। এই যে দ্যাট হিউম্যানস আর মর্টাল, আই নো, আমি জানি, যে দেখো হাউ, অনেকে বলবে যে আই নো হাউ হি বিকাম সাকসেসফুল, হাউ আছে তো, হাউ থাকলে তো ওটা ইয়া হয়, এরকম অ্যাডভার্ব হয়, কিভাবে না, আমি জানি, কি জানি, এই যে দেখো কি জানি,
হ্যাঁ, আই নো হোয়ার হি লিভস, এটা এই যে এই প্রশ্নটা যে এত ভুল করে বলা পাইন, আই নো হোয়ার হি লিভস, বা হোয়ার মানে কোনো জায়গা, আরে না ওইভাবে চিন্তা করার দরকার নেই তো। হ্যাঁ, এভাবে চিন্তা করো না, আই নো আমি জানি, কি জানি, এই নো কে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, উত্তর পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। তাহলে এটা হচ্ছে তোমার নাউন ক্লজ। ঠিক আছে, এই যে দেখো এইগুলো তুমি এই ফরম্যাটগুলো না একটু মনে রাখতে হবে, বুঝছো? এগুলো না সবসময় পরীক্ষার হলে মাথা কাজ করবে না, সত্যি কথা। এখন একটু করে মনে রাখতে হবে, বুঝছো, বাট একটু করে ফরম্যাটটা মনে রাখো। একটু করে এই ধরনের প্রশ্ন আসছিল, আই নো হোয়ার হি লিভস, হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, কিন্তু না, কেন হবে না, ব্যাখ্যা তো বুঝছো। তারপর যে সাপোজিং দ্যাট দ্যাট হি পাসেস দ্য বিএ বাট হি উইল গেট এ জব, এই দেখো, সাপোজ ধরে নিলাম বি পাস করলো, বিএ পাস করলো, জব পাবে মানে কি, যদিও পাস করে তাহলে কি পাবে মানে কি, একটা শর্ত হচ্ছে অ্যাডভার্ব। ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন কাম টু হোম, 139-এর বি, হ্যাঁ নাউন ক্লজই তো বললাম। দ্য রুমার দ্যাট হি ডাইড ইজ নট ট্রু, নাউন ক্লজ। আচ্ছা, তারপরে সেখানে যেটা বললাম যে ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন কাম টু হোম, আচ্ছা, হোয়েন জীবন কাম টু হোম, খেয়াল করো, এই যে ইট ওয়াজ রেইনিং, এই দেখো এবার দেখো ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন কাম টু হোম, হোয়েন মানে একটা কি সময় বোঝাচ্ছে, খেয়াল করছো এখানে কি দিয়ে প্রশ্ন করলে কোনো আনসার পাওয়া যাচ্ছে, কি, কি রেইনিং, মানে আসতেছে না, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, তুমি যাকে আঙ্কেল বলো, এই যে হি, কার পরিচয় কি, যাকে তুমি আঙ্কেল বলো, এই যে হি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। তারপর আই অ্যাপ্রিহেন্ড, আই অ্যাপ্রিহেন্ড আমি বুঝতে পারছি, কি বুঝতে পারছো, দ্য অ্যাসাইনমেন্ট ইজ ফিনিশড, এই যে অ্যাপ্রিহেন্ড মানে বুঝতে পারা, নাউন ক্লজ হবে। দ্য ম্যান, এই যে দেখো দাগাঙ্কিত অংশের আগে দা ম্যান আছে, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। দাগাঙ্কিত অংশের আগে দা ম্যান আছে, অ্যাডজেক্টিভ। দাগাঙ্কিত অংশের আগে কি আছে, পিপল আছে, বলবো যে দা ম্যান তো নাই, দা প্লাস কিছু নেই, দাগাঙ্কিত অংশের আগে কিছু একটা আছে যেটা হচ্ছে ওই দা ম্যানের রিপ্লেসমেন্ট হিসেবেই কাজ করতেছে, বা নাউন প্রোনাউনের মতোই কাজ করতেছে, নাউন প্রোনাউন ফ্রেজের মতো। সো পিপল হু আর ইনভাইটেড, পিপল সম্বন্ধেই বলতেছে, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে দা দাগাঙ্কিত অংশের আগে দা ফ্রুটস আছে, দা ফ্রুট সম্পর্কে এটা বলতেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে ওয়াজ ক্লিয়ার টু অল, কি ক্লিয়ার হয়েছে, যেটা সে জানতো সবার কাছে ক্লিয়ার হয়েছে, মানে কি, এই যে দেখো হোয়াট ইন সেইড ইজ নোন, মানে ইজ নোন টু মি, বা হোয়াট ই কল্ড বা হোয়াট ই সেইস ইজ নোন টু মি, দেখো এরকমের সেন্টেন্স আমরা পড়ছি না আগে, সেম ফরম্যাট, হোয়াট ই নিউ ওয়াজ ক্লিয়ার টু অল, তাহলে এটা কি হবে, এটা সাবজেক্টের জায়গায় বসছে নাউন ক্লজ। দ্য শার্ট, দাগাঙ্কিত অংশের আগে কি আছে, দ্য শার্ট আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই হলো মোটামুটি কথাবার্তা। 144 অ্যাপোজিশন হয় না, হ্যাঁ, হ্যাঁ, অ্যাপোজিশন তো নাই, মানে তুমি নাউন ক্লজের অ্যাপোজিশন অংশ বলতেছো, হ্যাঁ ওভাবেও বলতে পারো, একই তো কথা, নাউন ক্লজেরই তো অ্যাপোজিশন অংশ না, অ্যাপোজিশন হিসেবেও তো ইউজ হতে পারে, একই তো কথা, নাউন ক্লজই তো আনসার, আনসার তো নাউন ক্লজ না, ব্যাখ্যা তুমি যেভাবেই দাঁড় করাও, প্যারা তো নেই, বুঝতে পেরেছ? তাহলে কিন্তু আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেল, এদিকে 150টা মতো, আর ওইদিকে আরো ছড়াই ছিটাই আরো কিছু ছিল। তো সব মিলে আমার বিশ্বাস যে আমরা খুব সুন্দর করে আশা করি বুঝে গেছি, এবং কি বলে মোটামুটি ক্লজ আমরা এখন পরীক্ষাতে পারবো, আর যারা এই 150টা প্রশ্ন ঠিকঠাক মতো ব্যাখ্যা সহ বলতে পারবে, ফরম্যাটগুলো একটু ঠিকঠাক মনে রাখতে পারবে, তারা ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আনসার অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া, কোনটা আনসার, 144, আই অ্যাপ্রিহেন্ড হোয়ার, এই যে নাউন ক্লজ দেখতেছি তোমার 144 আমার 144 মিলতেছে না নাকি, ফ্রেজে আলাদা ক্লাস, হ্যাঁ ফ্রেজের ক্লাসটা আলাদা নিব, ফ্রেজ আর নাউন ক্লজে বেশি পার্থক্য নাই, বাট আলাদাই নিই, ওইটার সাথে আরো কিছু পড়াই দিব না, দেখি সময় পেলে। আচ্ছা, ওর 144 আর আমার 144 কি মিলে না নাকি, কি সমস্যা, 145, কি তুমি আমার বইয়ের 145 নাম্বার যে প্রশ্ন সেটার ব্যাখ্যা জানতে চাচ্ছ? এই যে দাগাঙ্কিত অংশের আগে দা ম্যান আছে, তাহলে তো এটা অ্যাডজেক্টিভ ক্লজই হবে। তুমি এখানে অ্যাপোজিশন করতে পারছো বাবা, নাকি অ্যাডজেক্টিভ করতে পারছো? ও ঠিকই তো আছে, অ্যাডজেক্টিভ তো হবে, ওটাই তো বললাম, দাগাঙ্কিত অংশের আগে দামেন আছে না বাবা, বুঝতে পারো নাই, ওই যে বললাম না যে দাগাঙ্কিত অংশের আগে দামেন, দা প্লাস কিছু একটা, বা এমন কিছু একটা যেটা হচ্ছে নাউন ফ্রেজ বোঝাচ্ছে, এগুলো থাকলে তো আলটিমেটলি ওটা নাউন ক্লজই হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এই যে দাগাঙ্কিত অংশের আগে দামেন, দেখি অনেক দেখালাম তো এগুলা, বুঝছো? হোম কল এইটা,
আচ্ছা 143 এইটা, হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, সে যাকে তুমি আঙ্কেল বলে ডাকতা সে মারা গেছে। হ্যাঁ এটা তো অ্যাডজেক্টিভই হবে। কেন অ্যাডজেক্টিভ হবে বলো তো? ওই যে সে যাকে তুমি আঙ্কেল বলে ডাকতা, হি যাকে তুমি আঙ্কেল বলে ডাকতা, হোম ইউ কল মানে হি সম্বন্ধেই হোম ইউ কল কথাটা আসতেছে, এটা তো অ্যাডজেক্টিভ হবে বাবা। বুঝো নাই? অ্যাডজেক্টিভ কেন হবে? অ্যাডজেক্টিভ মানে কি, নাউন প্রোনাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয়। এই হোম ইউ কলটা হি সম্পর্কে তথ্য বলতেছে না, হি তথ্য দিতেছে না, যে হি মানে সে যাকে তুমি আঙ্কেল বলতা তার কথা বলতেছে, তাহলে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছো? তোমার বই কি নাউন দেওয়া আছে? তোমার বই কি নাউন দেওয়া আছে বাবা? নাউন তো থাকার কথা না। বুঝতে পারছো? এটা অ্যাপোজিশনও তো হয়। হ্যাঁ হয়তো অ্যাপোজিশন হয়তো, তুমি ওভাবে চিন্তা করলেও তো হবে, সমস্যা নাই তো, করো। হি, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা একটা মিনিট, বললাম যে আচ্ছা বুঝছি তুমি কি সমস্যা বলছো, বলতেছো যে এটা তো অ্যাপোজিশনও আসে, তাই না? বাট এটা তো এভাবে চিন্তা করলেই হচ্ছে, হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ড্যাড। অ্যাপোজিশন মানে আসলে যে তোমার ওইটা ওর জায়গাতে বসানো যাবে। হ্যাঁ এখানে আসলে হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড এটা আসলে আসতেছে না পুরোপুরি। অ্যাপোজিশন হইলে ওইটা ওইটার পরিবর্তে ওই জায়গাটাতে বসাইলে অর্থটা অ্যাকুরেট আসবে। বুঝতে পারছো? প্রশ্নটা আমি বুঝছি, যে তুমি ওই হোম ইউ কল যেটা ওটা যদি ওই হি এর পরিবর্তে ওইখানে বসাও, অ্যাপোজিশন যদি হয়, অর্থ পারফেক্ট প্রায় আসবে, অ্যাকুরেট আসবে। হোম ইউ কল ইজ ডায়েড এটা মিলতেছে না তো। ওই যে হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডায়েড, এই হোমটা থাকার জন্য আসলে গ্যাঞ্জামটা হচ্ছে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চারা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে সব কিছু। কালকে কিন্তু পরীক্ষা হবে, আই থিঙ্ক সো, ইনশাআল্লাহ। আর হচ্ছে সবাই সুন্দর করে কি করবো বলো তো, হচ্ছে ইয়া করো, এই যে আমি পড়াই দিলাম এখনই এখনই বসে থাকে আধা ঘন্টা 1 ঘন্টা এটা পড়ো। ঠিক আছে, পড়ে যেটা যখনই যেটাই ক্লাস হবে বাবা, ওটা মন দিয়ে কিন্তু কি করবা বলো তো, পড়ে ফেলবা। সময় খুব কম। 3.1-এর যারা আসো তাদের ক্ষেত্রেও সেম কথা, যারা 2.2 আসো তাদের ক্ষেত্রেও সেম কথা, যারা 3.0 আসো তাদের ক্ষেত্রেও সেম কথা, যারা 2.1 আসো তাদের ক্ষেত্রেও সেম কথা। ঠিক আছে, প্রতিদিন যেটা আমি যখন পড়া দিচ্ছি পড়ো, নাইলে খবর হয়ে যাবে কিন্তু, নিজে আর খুঁজে পাবা না। বুঝতে পেরেছো? সময় পাবা না, খুঁজে পাবা না। তো সবাই চেষ্টা করো কি বলতো, যে যত দূর সম্ভব, মেমোরাইজিং কি গ্রামার শেষ হওয়ার পর হবে? গ্রামার মেমোরাইজিং যত যা আছে সব অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।